সেভেন তো শনিবার দিয়ে আসবে মিস আপনি পারতেছেন তো দুইটা বেসা দিতে হবে আবার 5 মানে 2026 সালে 25 সালে দিছেন Yes. এখানে কেন এটা গেছে আবার রেকর্ডিং মিস দেখে নিন দুইটা বেসা দিয়ে হচ্ছে না হ্যাঁ ক্যামেরা আপনাদের কয়টা ইয়াতে লিংক দিতে হয় দুইটা দুইটা কিন্তু একটা আফটারনুন আর একটা ইয়া আছে গ্রুপ আছে হ্যাঁ কিন্তু এখন সকালে তো একটাতে দিছিলাম বিয়ামের ওরা সকালে ক্লাস করছে এখন উনি যে বলে গেল দুইটা গ্রুপে দিতে হবে কোন দুইটা গ্রুপ 6 দিছি তো 5 এর আগে আগের হ্যাঁ 5 এর আগের কিন্তু 5 এর আগের কোনটা 5 এর আগের আফটারনুন এস মিস 5 আফটারনুন এখনো আছে না হ্যাঁ 6 5 এর লোগো চেঞ্জ করছে হ্যাঁ লোগো নাই ওইটা 6 করছে না আর তো গ্রুপ 6 এখানে ক্লাস 5 আফটারনুন আবার আপনার ইয়া 2026 তাহলে আমি কোনটাতে দিব শেষ আমাদের আমাদের অলরেডি জিনিসটা হবে এই যে ইয়ারের লাস্টের নাম্বারটা হচ্ছে আমাদের ক্লাস হ্যাঁ হ্যাঁ এটা ক্লাস 1 আমি এটা ক্লাস 1 থেকে আর বলা ছিল আমরা ভাবছো স্যার ওকে আমি দেখি ক্লাস 3 ক্লাস 3 রোল 53 ও জোস এখন 3 না এখন হচ্ছে ক্লাস 5
রোল 5 মানে ক্লাস 5 এর থেকে রোল 5 ছিল ক্লাস 5 রোল 5 ক্লাস 6 এ থেকে আমার রোল 6 ছিল না আমার না ওয়েট আমার হচ্ছে আদি একটু নিচে যান কি হলো গিয়ে বলেন যে ক্লাস 6 আফটারনুন আরেকটা কোড ব্যাচ খুঁজে পাচ্ছেন না। এখন হচ্ছে মিস টিচার কে স্টো রেজিস্টার কে নাম টিচার তাই কথাবার্তা শেষ, আপনার রেজাল্ট কি? এমন রেজাল্ট যে মুখ ঢেকে ফেলতে হয়, এরকম রেজাল্ট আমি কেন করব বলেন? সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী না সিদ্ধেশ্বরী, ওর নাম সিদ্ধেশ্বরী না, ওই স্কুল সিদ্ধেশ্বরী। মেলিসা, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি মিস। আপনার রেজাল্ট কি? পজিশন? মিস ফোর্থ। গুড গুড। আসুক, আমরা পড়াশোনা শুরু করব। মিস স্যার বলছে ক্লাস 6 থেকে আপনি পাঠান আরেকটা স্যার পাঠাচ্ছে ক্লাস 6 আচ্ছা ঠিক আছে। নিয়ম কি মাসিয়ে দিচ্ছে না, বিয়াম মর্নিং এ, ওরা সবাই মর্নিং এ ক্লাস করছে, আমি তো ক্লাস করছি মর্নিং এ। সে যাই হোক, আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। আপনাদের সবার কাছে বই আছে? বই দিয়ে দিচ্ছে? আচ্ছা, আম, আদি আপনার রেজাল্ট? রেজাল্ট 5 থেকে 6 এ উঠলেন, রেজাল্ট কত? 5th, ভেরি গুড। ইয়েস, ইউনিভার্সিটি ল্যাবরেটরি, আমরা ইউনিভার্সিটি আসছি। আচ্ছা, আমরা কথাবার্তা শেষ করি। আপনাদের ক্রিয়েটিভ নিয়ে ধারণা দেওয়া হয়েছে না? আমিও দিব আমার কোশ্চেন কিভাবে লিখবেন, কিভাবে লেখা উচিত, অবশ্যই ওইটা নিয়ে ধারণা দিব আজকে না, নেক্সট ক্লাসে। কারণ আজকে মর্নিং ব্যাচে ওদেরকে আমি পড়াইছি। হ্যাঁ, মানে ওইটা আমার খেয়াল ছিল না যে আপনাদের এখন ক্রিয়েটিভ, ঠিক আছে, আপনারা যে এত বড় হয়ে গেছেন, তো পড়ানোর শেষে আমার মনে হয়েছে যে আপনাদের তো ক্রিয়েটিভ, তো ওদের যেহেতু আমি একটা চ্যাপ্টার পড়িয়ে ফেলছি, আপনাদের যদি আজকে না পড়ায় অন্য কিছু বলি, আপনারা পিছিয়ে যাবেন। তো ইট ইজ বেটার যে আমি আজকে আপনাদেরকে পড়াই, নেক্সট ক্লাসে হচ্ছে ওদেরকে ওটা দিব, আপনাদেরকে দেব, ঠিক আছে? ক্রিয়েটিভ সম্পর্কে ধারণা দিব। সবাই এখন আজকে রিলিজিয়ন হচ্ছে এরকম যে এগুলা আমরা অলরেডি 5 এ পড়ে ফেলছি, ঠিক আছে, কিন্তু ওই সেম জিনিসগুলো হচ্ছে এখন আবার একটু ইলাবোরেট করে জানবো, একটু বেশি করে জানবো, ঠিক আছে, কিন্তু টপিক সেম। দেখে শুনলে বলবেন যে মিস এটা তো পড়ছি, এটা তো পারি। হ্যাঁ পারেন, কিন্তু তখন হচ্ছে এরকম ছিল যে লিমিটেড কয়টা ইয়া হয়তো বা মুখস্থ করে ফেলতে হতো, মেমোরাইজিং করে ফেলতে হতো। এখন হচ্ছে আপনাদের ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস করতে হবে, ঠিক আছে? এখন শুধুমাত্র ওই নলেজ বেসড যে কোশ্চেনটা থাকবে এবং বি নাম্বার, মানে এ আর বি হচ্ছে একটু মেমোরাইজিং করতে হবে, আর বাদ বাকি হচ্ছে ওগুলো আপনাদের হচ্ছে ইয়া দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার কি বলে স্টেম দেওয়া থাকবে, সেখান থেকে রিলেট করে করে লিখতে হবে, ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস করতে হবে। এর জন্য এখন হচ্ছে আগে রিডিং করেন নাই, এখন রিডিং করতে হবে। হয়তো বা পড়লেও আপনারা ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য রিডিং করতে, এখন আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য না, এখন লেখার জন্যই রিডিং করতে হবে, ভালো করে পড়তে হবে। যে কনসেপ্টটা পড়বেন ওটা একবারে ক্লিয়ার থাকতে হবে, যাতে করে আমি লিখতে পারি। বলেন। এখন তো হচ্ছে যে লাইক আরবি লিখলে নাম্বার বেশি আসে, আমি এখন তো আরবি তো মানে মুখস্থ যেটা সেটা রাখি না, আরবি লিখলেই নাম্বার বেশি আসে ব্যাপারটা এমন না। কোশ্চেনের মধ্যে একটু যদি কোট, তারপরে অ্যারাবিক কোনো লাইন যদি অ্যাড করেন, এটা দেখতে সুন্দর দেখা যায়। ইমপ্রেশন, ফার্স্ট অফ অল ইমপ্রেশন ভালো। সেকেন্ড হচ্ছে যে এটা প্রুভ করে যে আপনি ওই জিনিসটা নিয়ে একটু ডেসক্রিপটিভলি পড়াশোনা করছেন। নইলে তো কোরআনের আয়াত, ওইটা রিলেটেড কোন কোরআনের আয়াত আছে সেটা তো জানা সহজ না, তাই না? তো হ্যাঁ, ইমপ্রেশন ভালো আসে এবং টিচার বুঝতে পারে যে হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করছেন, ঠিক আছে, এভাবে নাম্বার বেশি আসে। কি যেন করছিলেন কোশ্চেন, কোথায় কোথায় গেল, কি যেন কোশ্চেন করছিলেন? আরবি লিখলে নাম্বার বেশি আসে এখনো ওটা লিখতে পারবেন। ওই যে আপনার ধরেন বললো আপনাকে তাওহীদ সম্পর্কে লিখতে, তো তাওহীদ, আপনি তাওহীদ কাকে বলে, তাওহীদ বলতে কি বোঝায়, তাওহীদ
কোন ওয়ার্ডটা থেকে আসছে বা কিভাবে, এটা লেখার পর তাওহীদ সম্পর্কে কোরআনে কি বলা আছে বা আল্লাহ কি বলছেন কোরআনে, ওটা তো আপনি লিখতে পারেননি। এখনো ওই সুযোগ আছে, আগের মতো যে এখন যে নয় তা না, এখনো ওই সুযোগ আছে, আপনি চাইলেই লিখতে পারবেন, যত ভালো করে লিখবেন, ঠিক আছে। সেম কোশ্চেনে এক্সাম দেন, সেম বই পড়েন, একজন 95 আর একজন 60, হাউ, এভাবেই, ঠিক আছে। বলেন। Plus আরবি আরবিতে কি বেশি নাম্বার পাবো? না। পাবেন, কিন্তু ধরেন এমন হলো যে শুধু আপনি আরবিটাই দিয়ে দিলেন, ঠিক আছে, আমার লিখতে হবে 1.5 পেজ, আপনি লিখলেন মানে শুধুমাত্র হাফ পেজ দিয়ে, যদি মনে করেন যে এর মধ্যে একটা লাইন আরবি দিছি আর হাফ পেজ দিছি তাহলে হয়ে যাবে, না, এটা হবে না, ঠিক আছে। মানে একটা কোশ্চেনের তো হচ্ছে মার্কস হচ্ছে 80, তো এর থেকে তো আমি বেশি পাবো না, কিন্তু যদি হচ্ছে শুধু জিনিসটা লিখি তাও 7.5 এ পাবো বা মানে 0.5 এর কাটবে, কিন্তু আরবি থেকে 80 পাবো। ভালো মার্কস আছে, যেমন ধরেন যে 3 নাম্বারের কোশ্চেন যেটা সি নাম্বার, ওখানে যদি আপনি 1.5 পেজ বা অন পেজ লিখলেন, তারপর হচ্ছে আরবি লিখে ওটার ওটা 2-3 লাইন এক্সপ্লেইন করলেন, আপনি অটোমেটিক্যালি ওখানে 3 আউট অফ 3 পেয়ে যাবেন। আমি দেই, স্কুলেও দেয়, ঠিক আছে, নইলে আপনারা 95 কিভাবে পান, বুঝতে পারছেন? গুড। ফ্লেক্স করাই যায়, ফ্লেক্স করার মতোই মার্কস এটা, হ্যাঁ। 98। ও আর একটা বিষয়, আচ্ছা, পরে আবার কে জয়েন করছে, আচ্ছা অ্যারিজোনা, অ্যারিজোনা তোমার রেজাল্ট কি? অ্যারিজোনা মিস 98 পেয়েছি। সেটা তো মানে ওভারঅল পজিশন কত? মিস 4th এসেছে। 4th। ইয়েস মিস। গুড, ভেরি গুড, আপনারা সবাই ভালো রেজাল্ট করছেন। আচ্ছা, শেষ কথা বলা, কথাবার্তা শেষ, এখন আমরা পড়াশোনায় চলে যাই, ঠিক আছে। পেজ নাম্বার 1, চ্যাপ্টার 1, লেসন অন, সব নাম্বার 1। এর আগে থেকে কিছু পড়ানো শুরু হয়েছে না? না, উপরের অংশটুকু পড়িয়েছি। দেখেন, শুরু করি। আমাদের আজকে চ্যাপ্টার 1 এর যে টপিক, সেটা হচ্ছে যে আকাইদ। সবগুলো রিলিজিয়ন চ্যাপ্টার 1 এ দেখাই। আকাইদ, ইয়েস। এর একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমাদের ইসলাম যে ধর্মটা, ইচ শুধুমাত্র নট অনলি ইসলাম, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন কিসের উপর বেস করে ঘুরে, মানে সেটা হচ্ছে আপনার বিশ্বাসের উপরে। আপনি যদি মনে করেন যে আমি এটা দেখি না, এটা বিশ্বাস করব না, সব বিশ্বাসের উপরে না, শুরুটা আমাদের বিশ্বাস আছে যে আমাদের গড আছে, আমরা কি দেখতে পারতেছি গড কি ভিজিবল? নো। কিন্তু কিসের উপর আমরা এই যে ওয়ার্শিপ করি, আল্লাহর ওয়ার্শিপ যে করি, এটা কিসের উপর? বিশ্বাসের উপর না, যে হ্যাঁ একজন গড আছেন, তাই না? সো আপনি যেখানেই যাবেন শুরুটা আপনার বিশ্বাস দিয়েই হবে, অ্যাটলিস্ট রিলিজিয়নের ক্ষেত্রে, ঠিক আছে। দেখেন, আমাদের চ্যাপ্টার 1 টপিক হচ্ছে আকাইদ। খুব সুন্দর করে মানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নলে কিন্তু লিখতে পারবেন না। আমি আবারও বলছি যে এখন আর মুখস্থ করার মতো বয়স আপনাদের নাই, সবাই বড় হয়ে গেছেন, এখন হচ্ছে এমসিকিউ আর হচ্ছে ফ্রি হ্যান্ড লিখার। সো কনসেপ্ট, এর জন্য কনসেপ্ট বুঝতে হবে। দেখেন, আচ্ছা, এরকম থাকলে তো আর মানে সূরা রাইটিং যে বলে ওগুলো তো আর আসবে না। না, সূরা রাইটিং আসে না, ওই সূরার টিচিংস আসে, অথবা আমরা জানি যে কোরআনের যত সূরা আছে সব সূরায় হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, যে এই কারণে আল্লাহ এই সূরাটা রিভিল করছে। সো আপনাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আসবে, হ্যাঁ। তারপরে হচ্ছে লার্নিং পয়েন্টস যেগুলো আছে, যে এই সূরা থেকে তুমি কি শিখলা, তুমি যে সূরাটা পড়লা, এটা যে জানলা, এটা থেকে কি শিখলা, কি টিচিংস গুলো নিলা, তো ওইগুলো আসবে, ঠিক আছে। সূরা আসবে না আগের মতো, ওকে। দেখেন, মিনিংটাকে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, ওইটাই আসবে আপনাদের। আচ্ছা দেখেন, আকাইদ ইজ অ্যান, আমরা আপনাদের সূরার চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 3, ওখানে আমরা যাব, আমরা আজকে এগুলো পড়ব, ঠিক আছে। Aqaid is an Arabic word. It is a plural belief, meaning belief. Its singular term is akida, which means belief. আচ্ছা, আকাইদ যদি বলি, এটা একটা প্লুরাল টার্ম, হ্যাঁ। প্লুরাল মানে হচ্ছে বহুবচন শব্দ, এটার মানে বোঝায় হচ্ছে বিলিভস, নট বিলিভ, বিলিভস, হ্যাঁ।
মানে বিশ্বাসগুলো আমাদের কিছু ফান্ডামেন্টাল ইসলামের বা আমাদের রিলিজিয়নের কিছু ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস আছে, নট ওটা একটা, অনেকগুলো। তো সবগুলোতে বিশ্বাস হচ্ছে, সবগুলো একসাথে বিশ্বাস, ওইটা হচ্ছে আপনার আকাইদ। এটা যদি বাংলা করি, বাংলা যদি আপনাদের প্রয়োজন নাই, তাও আমি বাংলা বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা মানে হচ্ছে বিশ্বাস মালা, অর্থাৎ একটা বিষয়ের প্রতি বিশ্বাস না। ইসলামের যতগুলো ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস আছে, মৌলিক বিশ্বাস আছে, সবগুলোর প্রতি বিশ্বাস, ওই টার্মটাকে বলে হচ্ছে আকাইদ। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে আকীদা। এই আকীদা এটা হচ্ছে আবার সিঙ্গুলার, এটার মানে হচ্ছে নরমাল বিলিফ, মানে বিশ্বাস, একটা বিষয় বিশ্বাস। যদি বলি যে বিলিভ ইন অননেস অফ আল্লাহ অথবা বিলিভ ইন তাওহীদ, বিলিভ, এই যে একটা একটা করে বললাম, এটা হচ্ছে আকীদা। আকীদাটা সিঙ্গুলার। আর যখন আমি বলবো যে বিলিভ ইন আল্লাহ, মানে সব একসাথে বলবো, বিলিভ ইন আল্লাহ, বিলিভ ইন প্রফেটস এন্ড মেসেঞ্জার্স, বিলিভ ইন আখিরাত, বিলিভ ইন এঞ্জেলস, সবগুলো একসাথে যখন বলবো তখন হচ্ছে ওইটা আকায়েদ হয়ে যাবে। ঠিক আছে? এদের, হ্যাঁ অবশ্যই, একটা সিঙ্গুলার, একটা এটা প্লুরাল, মানে সব বিশ্বাসকে বোঝায়, আর এটা হচ্ছে একটা একটাকে বোঝায়। এটা কনসেপ্ট ক্লিয়ার রাখেন, আপনাদের এ অথবা বি নাম্বার কোশ্চেন আসবে। আচ্ছা দেখেন, বিলিভ অর ফেইথ ইন দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ ইসলাম। আচ্ছা, দেয়ার আর সেভেন, কথা না, এটা তো আপনারা ক্লাস 5 এ পড়ছেন। দেয়ার আর সেভেন ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ ইসলাম। ইসলামের হচ্ছে 7টি মৌলিক বিষয়। ফার্স্ট অফ অল হচ্ছে বিলিভ ইন আল্লাহ, সেকেন্ড হচ্ছে প্রফেটস এন্ড মেসেঞ্জার্স, এঞ্জেলস, আখিরাত, তাকদীর, হেভেনলি বুকস, তারপর হচ্ছে দ্য হেয়ারআফটার। এই 7টা বিষয়ের প্রতি আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি শুধু অননেস অফ আল্লাহ এটাতে বিশ্বাস রাখবো, যে আপনি একেবারে ফার্মলি এটাতে বিশ্বাস করেন যে আল্লাহ এক, তার কোনো পার্টনার নেই, কিন্তু আরো বাকি যে বিষয়গুলো আছে, হ্যাঁ, যে ধরেন আপনি বললেন যে আমি কোরআনে বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না যে কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিভিল হয়েছে। আবার বললেন যে আমি এটা বিশ্বাস করি না যে নবী রাসূলগণ আছেন। তো যদি এরকম হয় তাহলে হবে না, আপনাকে যতগুলো ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস আছে সবগুলোতেই বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? 7টা আছে মানে 7টাতেই ফার্মলি বিশ্বাস করতে হবে। আপনি একটাতে করবেন আরেকটাতে করবেন না, এরকমটা করা যাবে না। ওকে, সবগুলো একসাথে বিশ্বাস করাকে বলা হয় হচ্ছে আকাইদ। আকাইদের কনসেপ্ট ক্লিয়ার? হুম, একটা শিওর। চ্যাপ্টার নিয়ে রিলেটেড একটা কোশ্চেন আছে। পৃথিবীতে একটা কোন মানুষ আছে যে কোন রিলিজিয়নকে বিলিভ করে না? অনেক মানুষই আছে। তাহলে কি বলে? অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট ওরা না, ওরা বিশ্বাস করে যে গড ডাজন্ট এক্সিস্ট। আর যে গড এক্সিস্ট করে না এটাতে বিশ্বাস করে। সে কিভাবে বিশ্বাস করলো যে, মানে ও বিশ্বাস করে যে গড নাই, গড এক্সিস্ট করে না। আপনার রিলিজিয়ান, গড না থাকা মানেই তো রিলিজিয়ান নাই, তাই না? এটাই। অনেক মানুষ আছে অ্যাথিস্ট, অনেক মানুষ আছে, অনেক অনেক অনেক। ঠিক আছে, এগুলো আসবে, একটু পরে আসবে, আমি বলবো। তারপর দেখেন লেসন 1, তাওহীদ। তাওহীদ তো আপনাদের অসংখ্যবার বলা হয়েছে। তাওহীদ মানে হচ্ছে অননেস অফ আল্লাহ। ঠিক আছে? তাওহীদ হচ্ছে আরবিক টার্ম, এটার মানে হচ্ছে অননেস অফ আল্লাহ, যে আল্লাহ যে এক, সেটার আরবিক টার্ম হচ্ছে তাওহীদ। ঠিক আছে? তাওহীদ is an Arabic word. In English, this means monotheism. এখন একটু আসি, এটা লেখা মুছে দিই। এই মনোথিজম এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড, কিন্তু আমি কিন্তু পরীক্ষায় শুধুমাত্র একটা ওয়ার্ড হিসেবে দিব না। তো এই মনোথিজম যা যা লিখতেছি একটু খেয়াল করে শুনে নিন। ঠিক আছে? আচ্ছা, এখানে কেউ হিন্দু আছেন? সকালবেলা একজন ছিলেন। আচ্ছা দেখেন, মনোথেইজম আর একটা হচ্ছে লিখছি পলিথেইজম। হ্যাঁ, মনোথেইজম তো পাশে লিখছি বিলিভ ইন অন গড, অর্থাৎ মনোথেইজমের সিমিলার হচ্ছে যে আপনার তাওহীদ, এই যে এক আল্লাহ বা একটা গডের বিশ্বাস করা। হ্যাঁ, এন্ড পলিথেইজম এটা আপনাদের বইতে নাই, আপনাদের শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আমি এটা লিখছি। পলিথেইজম হচ্ছে যে এটার পুরোটাই অপোজিট। হ্যাঁ, যে বিলিভ ইন মোর দ্যান ওয়ান গড।
একটা গডের থেকে বেশি গডকে বিশ্বাস করা, সেটা বেশ কয়েক মানে ইসলাম ব্যতীত হচ্ছে মোটামুটি সবগুলো ধর্মই হচ্ছে আপনার পলিথিজমে বিশ্বাস করে, লাইক হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন, খ্রিস্টানিটি, তারপরে জুদাইজম, এগুলা সব হচ্ছে আপনার ওরা পলিথিজমটা মানে ওরা মোর দ্যান ওয়ান গডের বিশ্বাস করে। বলেন। কিন্তু পলিটিশিয়ান যেটা মানে হিন্দুরা তো মানে অনেকগুলো গডকে বিশ্বাস করে। হ্যাঁ ওইটাই তো বলতেছি, ওরা পলিথিজম টা ফলো করে। ওকে, আমরা হচ্ছে মনোথিজম। বলেন। যেমন খ্রিস্টান মানে আমার আম্মু বলছিল যে খ্রিস্টানরা হচ্ছে কি মানে মুসলিম কিন্তু ওরা বিশেষ করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইসলাম হ্যাঁ। ওরা মুসলিম। কিন্তু ওরা অ্যাকচুয়াল মুসলিম না, ঠিক আছে? এর মধ্যে আবার ইয়ে আছে, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি, খ্রিস্টানিটির মধ্যেও ভাগ আছে, ঠিক আছে? যারা অ্যাকচুয়াল ক্যাথলিক খ্রিস্টান তারা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ফলোয়ার্স, হ্যাঁ, এবং তারা মুসলিম হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়। বাট এখন হচ্ছে আপনি ক্যাথলিক খ্রিস্টানটা দেখতে পারবেন না। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে চার্চের খ্রিস্টান, এবং ওরা ধর্মকর্ম সেভাবে মানে না যেভাবে অ্যাকচুয়ালি বলা হয়েছে, ঠিক আছে? ওরা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামের ফলোয়ার্স, বাট দে আর অ্যাকচুয়ালি মানে অন্য কিছু ফলো করছে। কিন্তু ওরা তো মানে ওরা যদি মুসলিমও হয় ওরা তো ইঞ্জিলকে চেঞ্জ করে বাইবেল পড়ে না, এটা তো হচ্ছে এটা হলো মুসলিম না, ওরা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে, বাট দে আর নট, ঠিক আছে? তাহলে মনোথিজম পলিথিজম বুঝতে পারছেন? তারপর দেখেন তাহলে এই যে মনোথিজম আর হচ্ছে তাওহীদ দুটা সিমিলার। Tawhid or monotheism is to believe that Allah is one and only. He is the only one to create, sustain, and provide livelihood. He is the only deity. Deity অর্থ ইলা, মানে deity নর্মাল ভাষায় হচ্ছে দেবী বলা হয়। deity মানে দেব দেবী, বাট অ্যাকচুয়ালি দেবী এখানে আমরা ওয়ার্ডটা না ইউজ করি, এখানে বলা হয়েছে ইলা, যে হচ্ছে আল্লাহ একমাত্র ইলাহ বা সত্তা, ঠিক আছে? আহ Now, he is free from all kinds of error or shortcoming. Such faith in Allah is called Tawhid, যে আল্লাহ এক, তার কোনো পার্টনার নেই, এবং এই বিষয়গুলোতে বিশ্বাস করাই হচ্ছে তাওহীদ। এবং শুধুমাত্র আল্লাহ এক, আল্লাহর কোনো পার্টনার নেই, শুধুমাত্র এই দুইটা ইয়ার মধ্যে লিমিটেড না তাওহীদ যে কনসেপ্টটা, এটার মধ্যে আরো অনেক কিছু আসে, যেমন আল্লাহ একমাত্র হচ্ছে আপনাদের ক্রিয়েটর, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আল্লাহ আমাদের সাস্টেইনার মানে আমাদের লালন পালন করেন, লালন পালন করার দায়িত্ব আল্লাহ আমাদের জন্য প্রোভাইডার, একমাত্র প্রোভাইডার, রিজিক দাতা। তো এগুলো হচ্ছে আপনার বিশ্বাস রাখতে হবে। তারপর হচ্ছে আল্লাহ সব ধরনের ইরোর থেকে মুক্ত, আল্লাহর কোনো ভুল নেই বা কোনো শর্ট কামিংস নেই। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যে আল্লাহর কোনো তো ভুল নেই এটা তো বিশ্বাস করি, তারপরও দেখেন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে নর্মালি আল্লাহর হুকুম হয়েছে দেখেই কিন্তু উনি মারা গিয়েছেন, ঠিক আছে? কিন্তু আমরা কি কখনো এটা বলি যে আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছেন, বা ওটা পরে বলি, নিজেকে আপনার আহ সান্ত্বনা দেওয়ার জন্য পরে বলি যে আল্লাহর এখন হুকুম হয়েছিল, দ্যাটস ওয়াই উনি চলে গেছেন। কিন্তু প্রথমে আমরা কি বলি, ওনার ক্যান্সার হয়েছিল দেখে মারা গিয়েছেন, উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। প্রথমে আল্লাহর কোনো ভুল নাই, ঠিক আছে? উনি সকল ধরনের ভুলের ঊর্ধ্বে, কোনো ধরনের শর্ট কামিংস নাই। যত ভুল মানুষ করে, অর্থাৎ আল্লাহর ক্রিয়েশন যেগুলো আছে সেগুলো ভুল করে, ক্রিয়েটরের কোনো ভুল নাই, আল্লাহর সকল ধরনের ইরর এন্ড শর্ট কামিংস এর ঊর্ধ্বে, ওনার কোনো ভুল নাই, ঠিক আছে? তো এইগুলো বিশ্বাস করতে হবে, শুধুমাত্র আল্লাহ অন এন্ড অনলি এটাতে বিশ্বাস রাখবেন ব্যাপারটা এমন না, আরো যত কিছু আছে এই সবগুলোতেই বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আর এবং এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদের কনসেপ্ট ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তারপর দেখেন তাওহীদ নিয়ে এই যে আপনারা বললেন যে কুরআনিক ভার্স দিব কিনা যদি তাওহীদের কনসেপ্ট আসে, এই যে এখানে কুরআনিক ভার্স দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার সূরা ইখলাস যে আছে, ওই সূরা ইখলাসের 4টা ভার্স দেওয়া আছে। সো আপনি চাইলেই আরবিতে না, আপনি ট্রান্সলিটারেশন লিখতে পারেন অথবা মিনিংটা দিতে পারেন, তাই তো হয়ে যায়, মিনিং দিলেও হবে। এমন না যে শুধুমাত্র আপনার অ্যারাবিকটা লিখতে হবে, ট্রান্সলিটারেশন অথবা মিনিং দুটোর একটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি প্রেফার করবো যে আপনারা মিনিংটাই দেন, কারণ অনেক সময় অ্যারাবিক লিখতে গেলে ভুল হয়, আর অ্যারাবিক ভুল মানে জিরো, ঠিক আছে? সো সেফ জোন হচ্ছে আপনি মিনিংটা দিবেন, ঠিক আছে? যেমন এখানে বলা হয়েছে যে আচ্ছা আল্লাহ সূরা ইখলাস কেন রিভিল করেছিলেন, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে।
কাফির মুশরিকরা ওনার এক্সিস্টেন্স নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন, অনেক কোশ্চেন করেছিলেন। সেই কোশ্চেনের অ্যানসার দেওয়ার জন্য আল্লাহ হচ্ছে এই সূরা ইখলাসটা রিভিল করেছিলেন। ঠিক আছে? এটার মাত্র 4টা ভার্স, কিন্তু এটা রিওয়ার্ড অনেক অনেক বেশি। আপনাদের সবারই আশা করি মুখস্থ আছে। আচ্ছা দেখেন, মিনিং সে হি ইজ আল্লাহ, হি ইজ অন অ্যান্ড দা অনলি, যে বলুন হে আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। হি ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিওয়ান, এভরিওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন হিম। কেউ আল্লাহ কারো উপর নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না, বরং আর যত ধরনের ক্রিয়েশন আছে সব আল্লাহর উপর কি ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে হি ডিড নট গিভ বার্থ টু এনিওয়ান এন্ড হি ওয়াজ নট বর্ন, যে কেউ তাকে জন্ম দেয়নি, তার থেকে কারো জন্ম হয়নি। ঠিক আছে? হি ইজ কম্পেয়ার্ড টু নান, যে তার সাথে কারো কম্পেয়ার করা যাবে না, বা কারোর সাথে তার তুলনা করার যাওয়া তো দূরের কথা, তুলনার যোগ্যই না। মানে এই ওয়ার্ল্ডলি লাইফ বলেন, অর্থাৎ এই যে পৃথিবীতে, আসমানে, আকাশে যা কিছু আছে, কোনো কিছুর সাথে আল্লাহর কম্পারিজন করা যায় এরকম কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। ঠিক আছে? দেখেন, আল্লাহর সাথে আপনি তুলনাই করতে পারবেন না, এরকম কিছু নাই। তা আপনি কিভাবে পার্টনার অ্যাসোসিয়েট করেন? কোশ্চেনের বিষয় না, যে যার সাথে তুলনা করার মতোই কিছু নাই, তার মতো আমি কাউকে কিভাবে অন্যজনকে মনে করতে পারি? এটা হচ্ছে কথা। দেখেন, আইডেন্টিটি অফ আল্লাহ, এটা গেল আমাদের তাওহীদের যে কনসেপ্টটা, আল্লাহ এক। আর পরবর্তীতে হচ্ছে আমরা পড়ব আইডেন্টিটি অফ আল্লাহ, আল্লাহর পরিচয় কি। Allah is one and the only, He is not the only one as an entity but also unique in attributes, যে শুধুমাত্র যে ইলাহ এর জন্য উনি ইউনিক তা না, ওনার যে অ্যাট্রিবিউটিভ গুলো আছে, ওনার যে গুণগুলো আছে, এটার জন্য উনি হচ্ছে ইউনিক, যেটা অন্য কারোর মধ্যে বা অন্য কিছুর মধ্যে আপনি কখনো খুঁজে পাবেন না। ঠিক আছে? মানুষ হয়তো বা সেরকম হওয়ার ট্রাই করে, বাট কখনো পসিবল যে ওই যে আল্লাহর যে অ্যাট্রিবিউটিভ নেমস গুলো আছে সেগুলোর মধ্যে আছে আল্লাহর রিজিক দাতা, আল্লাহ হচ্ছে লালন পালন করেন, আল্লাহ অনেক বেশি কাইন্ড, আল্লাহ সবকিছু দেখেন। একজন মানুষের পক্ষে কাইন্ড হওয়া পসিবল। ঠিক আছে? অনেক মানুষ অনেক বেশি কাইন্ড, কিন্তু মানুষের পক্ষে কখনো পসিবল যে দুনিয়াতে যা যা হইতেছে সব দেখার? ইম্পসিবল। আল্লাহ সব দেখেন। তারপরে সব শোনা পসিবল? কখনোই না। সব জানা পসিবল? জীবনেও না। আমরা কয়টা জানি? হ্যাঁ, এর জন্য কখনোই আল্লাহর অ্যাট্রিবিউটিভ গুলো অন্য কারোর মধ্যে থাকবে এটা ইম্পসিবল, এরকম হইতেই পারে না। তারপর দেখেন কি বলছে, যে অ্যাট্রিবিউটিভ এর দিক থেকেও আল্লাহ কি অদ্বিতীয়, ইউনিক। ইট মিন্স ইউনিক মানে হচ্ছে ওইটার সেকেন্ড কপি আপনি কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে? It means Allah the Almighty is one. He has no equal. He is not begotten by anyone. Begotten মানে কি বলেন তো? জন্ম দেওয়া বা give birth। এখানে কি বলছে, যে he is not begotten by anyone nor is anyone begotten by him। সেম কথা, যে না তাকে জন্ম দেওয়া হয়েছে, না তার থেকে কারো জন্ম হয়েছে। ওকে? তারপর দেখেন, আল্লাহ is also unique in respect of qualities. He possesses all the excellent qualities. He is eternal. Eternal মানে হচ্ছে যেটা never ending, হ্যাঁ, যেটা forever লাস্ট করবে, চিরস্থায়ী। একদিন এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনে যা কিছু আছে, আকাশও ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজন থাকবেন, সেটা হচ্ছে আল্লাহ। ঠিক আছে? তো উনি হচ্ছে একেবারে ইটারনাল, ever alive and the truth. He creates, sustains, protects, viewers, punishes, etc. যে আল্লাহই ক্রিয়েট করে, আল্লাহই আমাদের লালন পালন করেন, আল্লাহই প্রোভাইড করে সবকিছু, খাবার দাবার থেকে শুরু করে। সে আমাদের রিওয়ার্ডস দেওয়ার একমাত্র যোগ্য, এবং সে আমাদের পানিশমেন্ট দেওয়ার একমাত্র যোগ্য। ভালো কাজ করলে রিওয়ার্ড, খারাপ কাজ করলে পানিশমেন্ট। ওকে? He has no partner, none is equal or comparable to him. Nothing can be compared to his qualities. He himself is his comparison. যে তার তুলনা সে নিজে। ঠিক আছে? কথাটা একটু কঠিন,
বাট হি হিমসেলফ ইজ হিজ কম্পারিজন, যে তার তুলনা সে নিজে, মানে তার তুলনা শুধু তার সাথে করা যায় আর কারোর সাথেই না। কত সুন্দর তাই না? কিন্তু এমন না যে আমি অন্য রিলিজিয়নকে ছোট করছি, বাট এটা খুবই যে অনেকগুলো 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 গড। আচ্ছা, সিগনিফিকেন্স অফ তাওহীদ, আমরা আল্লাহর পরিচয় জানলাম এবং তাওহীদের তাৎপর্যটা কি, হ্যাঁ এটা কেন বিশ্বাস করা উচিত, ঠিক আছে, এইটা নিয়ে আমরা এখন পড়ি। দেখেন, উই ক্যান সি ভ্যারিয়াস কাইন্ডস অফ থিংস অ্যারাউন্ড আস, এটা আপনারা পড়ছেন, আমি একটু তাড়াতাড়ি পড়ছি। There are beautiful fruits, flowers, trees, creepers, animals, birds, etc. Besides, there are rivers, creeks, hills, mountains, woods, forests, oceans, and seas. Furthermore, we have the vast sky, the sun, the moon, the stars, the planets, etc. There are organisms and objects that have been created without a creator. হ্যাঁ, যে এই হচ্ছে সবকিছুর একজন ক্রিয়েটর আছেন, আল্লাহ তাআলা। এরকম মানে এরকম কিছু নাই দুনিয়ায় যেটার একজন ক্রিয়েটর নাই, ঠিক আছে? এমনি এমনি কিছুই হয় না, সোজা কথা, এমনি এমনি কিছুই হয় না। ওই যে একটা থিওরি আছে না, বিগ ব্যাং থিওরি, ওটার মেইন ইয়াটা কি, যে পৃথিবী এরকম ছিল একেবারে, যা টুকরো টুকরো হয়ে গেছে, দেন তারপর সবকিছু সৃষ্টি হয়েছে, এরকম কোনো কিছু হইতে পারে? ইম্পসিবল। অবশ্যই একজন ক্রিয়েটর লাগবে সবকিছু সৃষ্টি হইতে, ঠিক আছে? আর তার ওই যে আকাশ আর মাটি তো একসাথেই ছিল। হ্যাঁ, কিন্তু সেটা আল্লাহ মানুষের, দেখেন শুরুতে তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাদেরকে জান্নাতে রেখে দিয়েছিলেন, তারপর তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ঠিক আছে, পৃথিবীতে পাঠাইলেন, এবং তারা যাতে পৃথিবীতে সহজভাবে বসবাস করতে পারে সেটার জন্য আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিলেন। সো অবশ্যই এটা একটা প্রসিডিউরের মধ্য দিয়ে আসছে, আস্তে 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 আস্তে, তাই না? অবশ্যই তাই। কিন্তু ওই থিওরি, তাদের ওই থিওরি যদি আমি বলি, থিওরি অনুযায়ী এটা কোন ধরনের প্রসিডিউরের মধ্যে দিয়ে আসে না, এটা দীর্ঘদিন একটা গোলকের মধ্যে ছিল, একটা পর্যায়ে গিয়ে এটা হচ্ছে আপনার ভেঙে গিয়ে ব্রাস্ট হয়ে দেন পৃথিবীর সৃষ্টি হয়েছে। এভাবে হইতে পারে? এত সাজানো গুছানো একটা জিনিস এভাবে কখনো ক্রিয়েট হইতে পারে? কখনোই হইতে পারে না। এটা খুবই কমন সেন্স, ঠিক আছে? এটা যদি আপনি বুঝতে চান, যেমন হচ্ছে যেরকম এটা একটা অ্যাথিস্টদেরও একটা থিওরি বলা হয়, ওরা হচ্ছে এইভাবে এই জিনিসটাকে দেখে। কিন্তু ওরা ধরেন এই যে ঘরটা যে বানানো হয়েছে, এটার একটা মেকার, একজন মেকার আছে না? অবভিয়াসলি ঘরটা একা একা হয়েছে? কখনোই না। ছোট্ট একটা জিনিস বানাইতে যদি আমার একজন মেকারের প্রয়োজন হয়, বা আমি একটা ড্রেস পরে আছি, আমি একটা কিছু পরে আছি, এটার পিছনেও একজন মেকার আছে, রাইট? তো এত বড় পৃথিবী, মানুষ এত বুদ্ধিমান, মানুষ এত সবকিছু, এত সুন্দর জিনিস উইদাউট একজন মানে ক্রিয়েটর ছাড়া সৃষ্টি হলো, এটা আমি ভাবি কেমনে। ওরা যে দেয় সেগুলো খুবই ইললজিক্যাল লজিক, ঠিক আছে, অযৌক্তিক যুক্তি, যেটার কোনো বেজ নাই, ভিত্তি নাই। তারপর হচ্ছে দেখেন যে অনেক যেগুলো, এগুলো তো আমরা ভিজিবল, মানে গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো তো আল্লাহর ভিজিবল মানে ক্রিয়েশন। হ্যাঁ, অনেক ক্রিয়েশন আছে যেগুলো বেয়ার আইস, মানে খালি চোখে, বেয়ার আইস মানে হচ্ছে খালি চোখ। খালি চোখ বলতে বোঝানো হয়েছে যে ধরেন এগুলো দেখার জন্য, মানে বেয়ার আইস, খালি চোখে দেখা যায় না, এগুলো দেখার জন্য আমাদের অনেক সময় ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন হয়, ঠিক আছে? ওই জিনিসগুলোরও ক্রিয়েটর আল্লাহ, বুঝতে পারছেন? এরকম কি কি আছে বলেন তো, যেগুলো নরমালি খালি চোখে দেখা যায় না? ওই যে ব্যাকটেরিয়া, প্যারাসাইট গুলো যেগুলো আছে, সেগুলো কখনো খালি চোখে দেখা যায় না, এগুলোর জন্য ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন হয়, ঠিক আছে? এগুলা তো ইয়ার ক্ষেত্রে বললাম, আপনার আকাশে অনেক কিছু আছে। আকাশে শুধুমাত্র শুধুমাত্র যে আপনি এই যে চাঁদ, সূর্য এবং তারা দেখেন, আকাশে কি এই তিনটা জিনিসই? আকাশ, গ্যালাক্সি যে কত সুন্দর, আর হচ্ছে কত ওয়ান্ডারিং একটা জিনিস, এটা আমরা তো খালি চোখে কিছুই দেখতে পারি না, ঠিক আছে? এগুলো দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন, আরো অনেক অনেক কিছু প্রয়োজন, যেগুলো আমাদের কাছে নাই। আচ্ছা, a creator must have created this, যে এগুলোর সবকিছুরই একজন অবশ্যই ক্রিয়েটর থাকা উচিত, থাকবে বা আছে, and that creator is almighty Allah, এবং এগুলো সবকিছু ক্রিয়েটর হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং অল বাই হিমসেলফ, সে সব নিজে নিজে সৃষ্টি করেছে। হি ডিড নট নিড এনি অ্যাসিস্ট্যান্ট, তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এভরিথিং কামস ইনটু বিং অ্যাজ সুন অ্যাজ হি সেজ বি। আচ্ছা, বি মানে কি বলেন তো? হও। হও, ইয়েস, বি মানে হচ্ছে হও। আল্লাহ একবার হও বলে এবং সেটা হয়ে যায়। আমরা যেরকম ধরেন একটা কিছু মেক করার সময় ওটার শেপ দেই, ওটা এটা করি ওটা করি, আল্লাহর এগুলো কোনো কিছু করার প্রয়োজন হয় না, উনি জাস্ট বলে যে বি, হও, তখন হয়ে যায়। এখন মাই কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য অ্যারাবিক টার্ম অফ বি? কে পারবেন বলেন? এই ওয়ার্ডটার সাথে আপনারা পরিচিত, বাট আপনারা জানেন না যে এটা মানে এটা। আমি জানি সবাই ওই ওয়ার্ডটার সাথে পরিচিত, ওই অ্যারাবিক ওয়ার্ডটার সাথে আপনারা সবাই পরিচিত, কিন্তু জানেন না। অ্যারাবিক টার্ম হচ্ছে এটা, অ্যারাবিক টার্ম হচ্ছে কুন। আপনারা জানেন কোন পায়ে কোন গান শুনেন নাই? ও আপনারা এত নাই, খুব ভালো লাগলো। আচ্ছা, এইটা কোন, এটা এটা কিন্তু আরবিক। এইটার ইয়া হচ্ছে ইংলিশ হচ্ছে বি, বাংলা হচ্ছে হাও। আল্লাহ একবার বলে কুন এবং সেটা পায়াকুন, পায়াকুন মানে সেটা হয়ে যায়। ঠিক আছে, কুন। ইয়েস, যদি যদি আমি কখনো ওইভাবে পুরো গানটা শুনি নাই, এমনি রিলসে মেবি শুনেছিলাম, সে যাই হোক, ওগুলো না বলি। আপনাদের শোনার দরকার নাই, এটা জেনে রাখেন তাই হবে। কুন, ঠিক আছে, কুন। কুন মানে হচ্ছে বি বা হও। আল্লাহ একবার কুন বলি সেটা হয়ে যায়। আচ্ছা, হি হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ইন দ্য ইউনিভার্স ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, যে এই ইউনিভার্সে যত কিছু আছে সবকিছু আল্লাহ কি করছেন? মানুষের ওয়েলফেয়ার বা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে এরকম কিছু নাই যেটা অপ্রয়োজনীয়। আপনার জন্য প্রয়োজন না হলে অন্যজনের প্রয়োজন। সেটা কিভাবে আমি আপনাকে বলি। যেমন হচ্ছে ঘাস, ঘাস মানুষের নরমালি প্রয়োজন পড়ে না, আবার অনেক সময় পড়ে বাড়ি ঘর সাজানোর জন্য, বাট নরমালি মানুষের ঘাসের প্রয়োজন পড়ে না। বাট গরু ছাগল কিন্তু ওটাই খেয়েই বেঁচে থাকে, ঠিক আছে? তো আপনার জন্য একটা প্রয়োজনীয়, বাট আরেকজনের জন্য বা আল্লাহর অন্য একটা ক্রিয়েশনের জন্য সেটা খুবই প্রয়োজনীয়, মানে বেঁচে থাকতেছে ওইটা খেয়ে, তার মানে ওর জন্য খুবই প্রয়োজনীয় না খুবই প্রয়োজনীয়। তো এই যে ওয়ার্ল্ডলি লাইফে বা দুনিয়াতে যত কিছু আছে, এটার মানে আল্লাহ যে এমনি এমনি দেয় নাই, সোজা কথা, সব মানুষের ওয়েলফেয়ারের জন্য, সব ওনার ক্রিয়েশনের কল্যাণের জন্য, প্রয়োজনের জন্য সবকিছু দেওয়া হয়েছে। ওকে, humans derive benefit from this by applying their wisdom and intelligence, যে মানুষ আল্লাহর এই ইয়াগুলো দিয়ে, মানে দেওয়া জিনিসগুলো মানুষ কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা করার জন্য, বা কিভাবে অ্যাপ্লাই করলে এটা আমার জন্য ভালো হবে, এটার জন্য মানুষ তার নিজের উইজডম, নিজের ইন্টেলিজেন্সকে কি করে? ব্যবহার করে। যে একটা জিনিস দিছে, এটা থেকে কিভাবে কি করা যায়, এটা আমি কিভাবে কোন উপায়ে ব্যবহার করলে আমি বেশি বেনিফিটেড হব, ঠিক আছে? এটা মানুষ করে থাকে। therefore man should express gratefulness to his creator, এবং এর জন্য মানুষের উচিত আল্লাহর বা তার ক্রিয়েটর যে, তার প্রতি কি থাকা? গ্রেটফুল থাকা। একটা কোরআনে এরকম একটা কথা বলা আছে যে আপনি যত বেশি শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া বলতে গ্রেটফুল থাকবেন আল্লাহর প্রতি, তত বেশি আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? ধরেন আপনি একটা ভালো রেজাল্ট করছেন, অবভিয়াসলি এটার পেছনে আপনার অনেক পরিশ্রম আছে, আপনার পুরোটা বছরের পরিশ্রম আছে, কিন্তু আহ, পরিশ্রম অনেকেই করে, অনেক সময় অনেকে সেটা পায় না, অনেক অনেক ফেলিয়ার হয় না? আপনি নিজে অনেক সময় দেখবেন যে হয়তো বা মন খারাপ করেন এটার জন্য, যে আমি এই এক্সামটার জন্য আমি এত এফোর্ট দিলাম, কিন্তু আমার হয়তো বা 90% মার্কস পেলে আপনি খুশি হইতেন, কিন্তু আপনি সেই জায়গায় 80% মার্কস পাইছেন, ঠিক আছে? তার মানে আপনি যখন কোন একটা বিষয়ে ভালো রেজাল্ট করবেন অথবা ভালো কিছু পাবেন, ওটা অবশ্যই আল্লাহর একটা কাইন্ডনেস বা দয়া, আল্লাহ দিছেন বলেই আপনি পাইছেন, নইলে যতই ইফোর্ট দেন এটা কখনোই পসিবল না যে আপনি পাবেন। সো এই জিনিসটার জন্য আহ, অবশ্যই আল্লাহর প্রতি কি থাকা? গ্রেটফুল থাকা। অথবা ওটা আপনার রেজাল্টের কথা বাদই দিলাম, এই যে আপনি বেঁচে আছেন, আপনি সুস্থভাবে বেঁচে আছেন, আপনার আশেপাশের কত মানুষ কত অসুস্থ আপনার সেম এজে, অথবা আপনি এই যে প্রচন্ড শীতে বাসার মধ্যে আছেন, খুব ভালোভাবে আছেন, কিন্তু অনেকে রাস্তাঘাটে আহ রাত কাটাচ্ছে, তাদের জন্য এটা কতটা পেইনফুল। সো এই যে জিনিসগুলোর জন্য অবশ্যই আল্লাহর প্রতি আপনার গ্রেটফুল থাকতে হবে, ঠিক আছে?
মানুষের উচিত গ্র্যাটিটিউড শো করা। হি শুড বি লয়াল টু অনলি আল্লাহ অ্যান্ড ওয়ার্শিপ হিম, এবং মানুষের অবশ্যই লয়াল হওয়া উচিত এবং শুধুমাত্র অন অ্যান্ড অনলি আল্লাহর ওয়ার্শিপ করা উচিত, ঠিক আছে, অন্য কারো না। None can be made his partner in the matter of worship, uh, uh, welfare and success in this worldly life and life in the hereafter can be achieved through obedience to tawhid or monotheism। এখানে বলা হয়েছে যে আহ, আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করা উচিত না, অথবা তার ইবাদতে অন্য কাউকে পার্টনার অ্যাসোসিয়েট করা উচিত না। আর এই তাওহীদের মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার দুনিয়ার লাইফ, ওয়ার্ল্ডলি লাইফ এবং হেয়ারআফটার লাইফে সাকসেসফুল হইতে পারবেন, ঠিক আছে। দুনিয়ার লাইফে সাকসেসফুল হওয়া মানে হচ্ছে আপনার সব ভালো থাকা, আপনার সবকিছু ভালো থাকা, ভালো মানুষ হওয়া আপনি। আর হেয়ার আফটার লাইফে মানে হচ্ছে আপনার জান্নাত, ঠিক আছে। এবং আমাদের আলটিমেট মিশনই ওইটা, ঠিক আছে। এটা গেল হচ্ছে সিগনিফিকেন্স অফ তাওহীদ, যে তাওহীদ কেন বিশ্বাস করব, ঠিক আছে। সেটাও পড়ে আজকে পুরো লেসন শেষ করে দেব, হোমওয়ার্ক দেব। প্রথম দিনে এত আট পেশেন্ট এই আমি তো পড়ানোর মধ্যে দিয়েই কথা বলতেছি, লাইন কয়টা পড়াইতেছি, কতগুলো কথা বলতেছি না, এগুলো তো বইতে নাই। আজকে শুধু একটা লেসনই পড়াবো, এই যে এতটুকু কিভাবে পড়াইছেন সকালে না, এতটুকু পড়াইছি, এতটুকু এখন পড়াই দিবা, এই চুপ থাকেন। এই দিব না, যেটা দেওয়ার হোমওয়ার্ক তো অবশ্যই দিব। মুখস্থ করতে হয় না নো, শোনেন, কথা হইতেছে যে এই মিস আমাদের বই দেয় নাই। বই দেওয়া হয় নাই, নো মিস। অনলাইনে বই আছে। মিস গুগলে পিডিএফ দেয় না। আচ্ছা শোনেন, এই পিডিএফ আমি তো আপনাদের সারা পুরোটা বই পড়তে বলতেছি না, ঠিক আছে, মাত্র কয়েকটা দিন একটু ইয়া করে নেন, কম্প্রোমাইজ করেন, পিডিএফ ডাউনলোড করবেন। আমার তো আর কালকে ক্লাস নাই, নেক্সট উইকে পিডিএফ ডাউনলোড করবেন, জাস্ট একটা পাতা স্পেসিফিক দুইটা টপিক আমি আপনাদেরকে পড়া দিব, পড়ে আসবেন, দিব একটা মাইল, ভয় লাগে না। ইম্পর্টেন্স অফ ফেইথ ইন তাওহীদ, তাওহীদে বিশ্বাস করার ইম্পর্টেন্স বা গুরুত্ব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আকাইদ ইন দ্য বিলিফ অফ তাওহীদ অর মনোথেইজম, যে আকাইদের বা ইসলামিক যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস গুলো আছে সেগুলোর প্রথম বিশ্বাস আসে হচ্ছে আকাইদ, ঠিক আছে। আপনি বাকি 6টাতে বিশ্বাস করেন, আকাইদ সরি তাওহীদে বিশ্বাস করেন না, আপনার ইউ আর নট অ্যাকচুয়াল মুমিন, ঠিক আছে। আপনার মানে ইয়াই নাই, বেজি নাই, অন্যগুলোতে বিশ্বাস দিয়ে আমি কি করব, ঠিক আছে। the main basis of iman and islam is tawhid, যে ইমানের মেইন বেসিসটা হচ্ছে আপনার কি, তাওহীদ বা monotheism। all the messengers and prophets have made the invitation of tawhid, all of them have declared that Allah is one and unique, nothing can be compared to him. Belief in tawhid provides welfare for man in this world, and those who have faith in tawhid will be awarded jannat in hereafter। ওই সেম কথা এর আগেও বলা হয়েছে, আবারও রিপিট করা হয়েছে যে আমাদের হচ্ছে এক আল্লাহতে বিশ্বাস করতে হবে, তার সাথে কোনো পার্টনার অ্যাসোসিয়েট করা যাবে না, অর্থাৎ শিরক করা যাবে না। এবং যারা হচ্ছে তার প্রতি বিশ্বাস রাখবে তাদের ওয়ার্ল্ড লাইফ তো ভালো হবে, ইয়ার একটা লাইফে জান্নাত। আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা আমরা জানি যে হচ্ছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, এটা জানেন, যত বড় থেকে বড় গুনাহ, মানে আল্লাহর কাছে এটা ম্যাটার করে না, আপনি আল্লাহর কাছে রিপেন্টেন্স করছেন, ওইটা আল্লাহর কাছে ম্যাটার করে। সব বড় বড় গুনাহ মাফ করে দেয়, শুধুমাত্র একটা গুনাহ আল্লাহ মাফ করে না, সেটা কোনটা বলেন তো? আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করার যে গুনাহটা, শিরক করার গুনাহটা, এটা আল্লাহ কখনো কি করেন না, মাফ করেন না, ঠিক আছে। তো আমার কোশ্চেন না, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে ধরেন সব গুনাহ যেহেতু মাফ করে দেয়, ইচ এন্ড এভরি গুনাহ, ছোট বড়, শুধু একটা গুনাহ মাফ করে না, হ্যাঁ, কিন্তু 1000 জনের মধ্যে 999 জন করে জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। আল্লাহ যদি এতই দয়ালু, অবশ্যই আল্লাহ দয়ালু, there is no doubt, তা আল্লাহ যদি এতই দয়ালু হয়, তাহলে 999 জন করে, মানে সব গুনাহ যদি মাফই করে দেন, তাহলে 999 জন করে জাহান্নামে কিভাবে যায়? এই কোশ্চেনের অ্যানসার কে আমাকে দিতে পারবেন বলেন তো?
কেউ দিতে পারবেন? আপনাদের মাথার মধ্যে আসা উচিত, কারণ এটা নিয়েই কথা বলছি। সোজা অ্যান্সার হচ্ছে যে এই 999 জনের মধ্যে মোস্ট অফ দের মধ্যে শিরকের গুনাহ থাকবে। বুঝতে পারছেন? এবং সে জানেই না যে সে শিরক করে ফেলছে। খুবই কনসার্নিং না? খুবই কনসার্নিং। সেটা কিভাবে? আপনি ধরেন আপনি আমার সাথে একটা বেয়াদবি করছেন। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি একটা কথা বলি। সেটা হচ্ছে ধরেন আপনি আমার সাথে কোনো বেয়াদবি করছেন, হ্যাঁ? বাট আপনার কাছে মনে হচ্ছে ইটস নরমাল। অথবা আপনি ওটা আমার সাথে ওই বেয়াদবি করার পর আপনি ভুলে গেছেন যে মিসের সাথে বেয়াদবি করছিলাম। দ্যাটস হোয়াই আপনি আমাকে সরি বলার প্রয়োজন ফিল করেন নাই। ঠিক আছে? আপনি আমাকে সরি বলেনও নাই। হয়তোবা সরি বললে আমি আপনাকে মাফ করে দিতাম, বাট আপনি সরি বলেন নাই এবং আমি সারা জীবন ওটা আমার মধ্যে রেখে দিয়েছি যে এই মেয়েটা অথবা এই ছেলেটা আমার সাথে একদিন বেয়াদবি করছিল। কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি বেয়াদবি করছেন, অথবা আপনি বুঝতেই পারেন নাই এটা কি বেয়াদবি। ঠিক আছে? তো যেটা আপনি বেয়াদবি মনেই করবেন না, ওটার জন্য কি আমার কাছে কখনো সরি বলার প্রয়োজন মনে করবেন? কখনোই না। সেম অ্যাজ আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, ওটা শিরক হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে? ওটা শিরক হয়ে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না যে ওটা শিরক হয়ে গেছে। এবং আমরা তওবা করার প্রয়োজন মনে করি না, এবং মোস্ট অফ দ্য মধ্যে শিরকের গুনাহ থাকবে। আল্লাহ মাফ করে দিলেও আপনি যদি মারা যাওয়ার আগে শিরকের জন্য তওবা নাই করেন, তাহলে আল্লাহ মাফ কিভাবে করবেন? মাফও করবেন না, এবং আপনি কোথায় যাবেন? জাহান্নামে। এর জন্য আমাদেরকে এটা খুবই সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো, যে কোন বিষয়গুলোতে আমাদের শিরক হয়ে যায়। এরকম ছোট ছোট বেশ বিষয় আছে যে আপনারা আমরা অদেখা মনে করি, আনদেখা মনে করি, যে মানে ওকে পাত্তা দেই না, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি ওভাবে শিরক হয়ে যায়। ওগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যে ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা পাত্তা দিই না, বাট ওগুলোতে শিরক হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা পড়া করি, ঠিক আছে? এটা জানানোর জন্য বললাম। দেখেন, ইম্পর্টেন্স অফ ফেথ ইন তাওহীদ, এটা তো পড়ে ফেললাম যে গুরুত্বটা কি। ইনস্ট্যান্স অফ বিলিফ ইন তাওহীদ, যে এই তাওহীদে বিলিভের কনসিকুয়েন্স বা পরিণামটা কি, এটা সম্পর্কে দেখেন। অল অফ আস হ্যাভ হার্ড দ্য নেম অফ ইব্রাহিম আলাইহিস সালাম। হি ওয়াজ আ প্রফিট অ্যান্ড আ মেসেঞ্জার। হি ওয়াজ বর্ন ইন আ প্যাগান ফ্যামিলি। প্যাগান ফ্যামিলি মানে হচ্ছে প্রিয়েস্ট ফ্যামিলি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আপনার একটা প্যাগান ফ্যামিলি, অর্থাৎ পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। His father was the priest of a temple. The people of his time did not believe in monotheism or তাওহীদ। যে তার বাবা হচ্ছে আপনার কি করতো, একটা টেম্পলের প্রিয়েস্ট ছিল, পুরোহিত ছিল। তার ওই সময়ে মানুষজন মনোথেইজম বা হচ্ছে আপনার তাওহীদে বিশ্বাস করতো না। Rather, they used to worship idols. They also worship their king Namrud. Hazrat Ibrahim alayhis salam did not do those things. He thought that neither idols nor Namrud could be the creator of anything, because Namrud himself and the idols themselves could be destroyed. এখানে বলা হয়েছে যে তার সময়ে মানুষ হচ্ছে অনেক আইডলের ওয়ার্শিপ করত, মূর্তি পূজা করত, এবং তখনকার সময় একজন রাজা ছিলেন নাম নমরুদ। হি ওয়াজ ভেরি টর্চারাস এন্ড টায়ারেন্ট, খুবই অত্যাচারী ছিল, মানুষকে শুধু মারতো, মানুষের উপর অত্যাচার করতো। সো তাকেও মানুষ কি করতো? ওয়ার্শিপ করতো, তার ওয়ার্শিপ করতো রাজা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো দেখে ভাবতেন যে আমি এদের ওয়ার্শিপ কিভাবে করি, কারণ এদেরকে তো ধ্বংস করে দেওয়া যায়। উনি কিন্তু গডকে চিনতেন না, কারণ যার জন্মই হয়েছে পুরোহিত পরিবারে, সে তো ছোটবেলা থেকে ওটাই দেখছে যে আইডল ওয়ার্শিপ করে। কিন্তু উনি এই বিষয়টা নিয়ে খুবই সচেতন ছিলেন যে এইগুলোকে চাইলে যে কেউ ধ্বংস করে দিতে পারে, এই যে মূর্তিগুলো যে কেউ ধ্বংস করে দিতে পারে। তারপরে হচ্ছে আপনার এই মানুষ, যেহেতু নমরুদ মানুষ মেরে ফেলতেছে, তাকেও তো তাহলে কেউ মেরে ফেলতে পারে। গড তো হওয়া উচিত ইটার্নাল, পার্মানেন্ট, কিন্তু এরা তো কেউ পার্মানেন্ট না। ওনার মাথার মধ্যে এটা আসতো যে এরা তো কেউ পার্মানেন্ট না, কিন্তু গড তো হওয়া উচিত পার্মানেন্ট। এরা তো যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, বা এদেরকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়া যেতে পারে। আচ্ছা, নতুন কেউ আছো? নাম লিখে নম্বর করে দিচ্ছি। আমার সব গত ক্লাসে ছিল সবাই।
অ্যারিজোনা আছে আর মেলিসা আছে। পড়েন। তাসফিয়া তো না, এটা কি ওয়াসিকা তাসফি নাই, ওয়াসিকা নাই। আচ্ছা, মেরি নোমান আছে, মেলিসা আছে। আমিনা আমাদের পাশে আর মানহা, মানহা এই মানহা না তোমারটা শুধু মানহা। মিস আমারটা ফুল নেম দাও মানহা রহমান মাহাদিয়া আহমেদ মানহা, এটা নাই। আচ্ছা, তাহিয়া তাবাসসুম, ওকে। তাসনিম তানহা, ওকে। তাহারিয়ান, আদি, আদি আছো, ওকে। আর এটা কে? TAHIRA, তাহারা, বলো তো নাম কি বলো তো? তাহিরা ওকে। আর কে? এটা মানহা রহমান, মিস অ্যারিজোনা অনলাইনে। আচ্ছা, তানজিনা জুই, এটা কে? এটা সা, হ্যাঁ? আয়ানাদিন সাদ, আয়ানাদিন সাদের আম্মুর আইডি তানজিনা জুই। ও আচ্ছা, এটা থেকে আইডিটা কেটে দিলাম। এটা আয়ানাদিন, তাও আপনি একটু শিওর হয়ে নিন, মনে হয়, কারণ আমাকে উনি মেসেজ করছে। তাহলে সাদি হবে। সবার নাম সেদিন দিয়েছে না? স্কুলে কি হতো কি আমিনা 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 7 নিচে ওই যে ইয়ার পাশে সকালে হয়েছিল। ও তাহলে তো এখন আপনি 7 না, এখন 6, হ্যাঁ এরপর 7। মেয়ের সাথে ক্লাস 7 পড়াবেন? আচ্ছা দেখেন, তাহলে আমি 7 পর্যন্ত পড়াই। আচ্ছা দেখেন, তাহলে কি বলছে যে নম্রত্ব যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে কেন আমি ওর ওয়ার্শিপ করব? ঠিক আছে, এর জন্য সে কখনোই ওদের না কোনো আইডলের ওয়ার্শিপ করতো না নম্রদের ওয়ার্শিপ করতো। ঠিক আছে, তারপর দেখেন, thus he continued to think about the creator. First he thought that the stars in the sky, the moon, the sun, etc. were the creatures of mankind. But when these objects disappeared one after another, he realized that they could not be the deity of mankind. আচ্ছা, তারপর উনি ভাবলেন যে এরা তো আইডল, তো আমাদের ক্রিয়েটর হইতে পারে না। তখন উনি ভাবলেন হয়তোবা স্টার্স আমাদের ক্রিয়েটর, হয়তোবা মুন আমাদের ক্রিয়েটর, হয়তোবা কি বলে সান আমাদের ক্রিয়েটর। কিন্তু উনি আমার পরে এটা রিয়ালাইজ করলেন যে এরা তো একটা সময়ের পর ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এটা তো হইতে পারে না। মানে ওনার মাথার মধ্যে এই কনসেপ্ট বসে গেছে যে গড শুড বি পার্মানেন্ট। ঠিক আছে, তো উনি হচ্ছে এর জন্য এগুলাকে গড হিসেবে মানলেন না। দে সেট অর ডিসঅ্যাপিয়ার, তারা হচ্ছে উদয় হয় আবার হচ্ছে অস্ত যায়। So the one who has created everything and is conducting everything smoothly should be the deity, the Lord. So he developed belief in the unseen entity and established his faith in Tawhid. তখন তিনি এটা নিজের মধ্যে করে নিলেন যে হ্যাঁ, হয়তো আমি যা সিন করছি বা দেখছি এটা হচ্ছে আমার লর্ড না, আনসিন কিছু একটা আছে, ইলাহ আছে, সে হচ্ছে আমার কি লর্ড। এবং তখন থেকেই হচ্ছে উনি তাওহীদে বিশ্বাস করা কি করলেন, শুরু করলেন। Thus হযরত ইব্রাহিম আলাইহিস সালাম bore testimony to monotheism of Allah through observing various creations in the universe, যে ইউনিভার্সের সবকিছু অবজার্ভ করে উনি হচ্ছে এটাতে বিশ্বাস স্থাপন করেন। বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম জানলো কেন? আল্লাহর নাম জানলো কেন? মানে কেমন করে? ইলাহ থেকে আল্লাহটা আসছে। ও, ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন রাসূল, ওনার উপর হচ্ছে আপনার একটা কি বলে কিতাবও নাজিল হয়েছে। তো পরবর্তীতে ওনার মধ্যে যখন এই কনসেপ্টটা ডেভেলপ হইলো, তখন হচ্ছে অ্যাজ অলওয়েজ অন্য ফেরেশতাদের মতো, সরি অন্য নবীদের সাথে যেরকম হচ্ছে আপনার ইয়া কি বলে হযরত আজরাইল, সরি
জিবরাইল আলাইহিস সালাম আসতেন শিক্ষা দিতেন, তখন তার বেলায় সেম হইলো। বুঝতে পারছেন? therefore the meaning of tawhid is monotheism, Allah is one and unique। আচ্ছা, এটা আমরা না পড়ি, এটা অলরেডি পড়ে ফেলছি 2-3 লাইন। এখন হচ্ছে the teachings of tawhid, এটা আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। সো এটা ভালো করে আপনি লিখতে পারবেন, এরকম করে পড়তে হবে। এখন কিভাবে এই কনসেপ্ট গুলোই থাকতে হবে যে আমাদের তাওহীদের টিচিংস কি। ফার্স্ট হচ্ছে আই উইল বিলিভ ইন আল্লাহ তাআলা অ্যাজ ওয়ান এন্ড অনলি এন্ড উইল নট অ্যাসোসিয়েট এনিওয়ান উইথ হিম, যে আমি এটা বিশ্বাস করব যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তার কোনো পার্টনার নাই এবং তার সাথে কখনো কোনো পার্টনার অ্যাসোসিয়েট করব না। নাম্বার 2, we will worship only Allah, we will not worship anyone except him, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো কখনো ইবাদত করব না, নেভার এভার। তারপর হচ্ছে নাম্বার 3, আল্লাহ has created us and created all things of his earth for us, for this we will always thank Allah, যে আল্লাহ এই সবকিছু আমাদেরকে তো সৃষ্টি করেছেন এবং আর বাকি যা সৃষ্টি করেছেন সব আমাদের ওয়েলফেয়ারের জন্য, তো এটার জন্য আমরা আল্লাহর প্রতি কি থাকবো, থ্যাঙ্কফুল থাকবো। Number 4, Allah the Almighty is the only savior from dangers, so we will always pray to Allah for help to get rid of danger, যে আল্লাহ একমাত্র যে আমাদেরকে যে কোনো ধরনের ডেঞ্জার থেকে সেভ করতে পারে। সো আমরা সবসময় আল্লাহর কাছে এটা প্রে করব যে আল্লাহ যেন যে কোনো ধরনের বিপদ থেকে আমাদেরকে কি করেন, সেভ করেন। তারপর হচ্ছে নাম্বার 5, we will learn the attributive names of Allah and try to be attributed with them, যে আমরা আল্লাহর যে অ্যাট্রিবিউটিভ নেমস গুলো আছে সেগুলো জানার ট্রাই করব এবং ওগুলোর মতো নিজেদেরকে এখন আল্লাহর অনেক অ্যাট্রিবিউটিভ নেম আছে। হ্যাঁ, না না না, আপনারা এটা 99টা না, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহর হচ্ছে অগণিত অসংখ্য কাউন্টলেস অ্যাট্রিবিউটিভ নেম আছে, কিন্তু মানে যেগুলো হচ্ছে আমাদের সাথে খুব বেশি রিলেটেবল ওগুলাই আমরা ইউজ করে থাকি। এগুলো ইয়েস অ্যাট্রিবিউটিভ নেম না, 5টা না, বইতে 5টা দেওয়া। আচ্ছা, নাম্বার 6, Allah Ta'ala is always watching us and taking account of all our deeds, so we will always do good deeds and avoid injustice, oppression and all kinds of sins, যে আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ আল বাসিরুন আল সির, সব দেখেন, ইচ অ্যান্ড এভরিথিং, সব শোনেন। এই যে আমরা যেটা বলতেছি আল্লাহ এটা শুনতেছে, যেটা বলতেছি না মনে মনে ভাবতেছি এটাও আল্লাহ শুনতেছেন, এটা সম্পর্কেও আল্লাহ জানেন, ঠিক আছে। সো এবং আমাদের যে ডিডস গুলো আছে সেগুলো রেকর্ড করা হয়, যেটাকে বলা হয় আমলনামা, দ্য রেকর্ড অফ আওয়ার গুড এন্ড ব্যাড ডিডস। সো সবসময় এটা খেয়াল রাখবেন যে আমরা ভালো করলেও সেটা রেকর্ড করা হচ্ছে, খারাপ করলে সেটা রেকর্ড করা হচ্ছে। তো ভালোটা করবো এবং খারাপটা থেকে কি করবো, নিজেদেরকে দূরে রাখবো বা অ্যাভয়েড করবো। বলেন এখন। হ্যাঁ, না বোর্ডে তো লেখার সময় না, এখন ইটস অলরেডি 1:30। এখন হচ্ছে আপনারা এই কেউ যদি হোমওয়ার্ক না করে আসছেন খবর আছে, আপনাদের সাথে তো ভালো হওয়া যাবে না, আমি আপনাদেরকে চিনি না। হ্যাঁ, আমিও ভালো। শোনেন শোনেন, ভালো টিচারের গুণ হচ্ছে সে ভালো পড়াবে প্লাস বাচ্চাদের খেয়াল রাখবে যে কে পড়লো না পড়লো। এবং আপনারা যে বললেন যে আমরা ভালো, অবশ্যই আপনারা ভালো, এবং ভালো স্টুডেন্টের গুণ কি জানেন, নিয়মিত হোমওয়ার্ক করা, ঠিক আছে, রেগুলারলি হোমওয়ার্ক করা। সো আপনারা যে বললেন ভালো না, আপনারা অ্যাকচুয়ালি ভালো এবং এটা প্রমাণ রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, না না না, মিস তাওহীদ স্পেলিং কি, টি এ ইউ না ডব্লিউ? দুইটাই চলে। মিস কোনটা আসলে দিব? এইচ এই শোনেন, এই তিনটা বাচ্চারা এই তিনটা টপিক খুব সুন্দর করে পড়ে আসবেন।
আমি আপনাদেরকে এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেনের মতো করে লিখতে দিতে পারি, ওকে? মিস মুখস্থ করবো? একজন না মুখস্থ না, আপনারা লিখতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার করে আসবেন যাতে লিখতে পারেন, ফ্রি হ্যান্ড বড় করে এভাবে করে আসবেন, ঠিক আছে? এখন মুখস্থ করলে লিখতে পারবেন নাকি কিভাবে লিখতে পারবেন ওটা তো আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আমি শুধু চাই আপনি এগুলো থেকে লিখতে দিলে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন যাতে করে ক্লিয়ার। মিশু লেসন 1 তাহলে ইয়েস লেসন অন, শুধু 1 ইয়েস অন, মিস শুধু ওয়ান হলে বুঝছে অনেক ইয়েস অনেক কিছু আছে। ওকে, আজকের মতো ক্লাস কনক্লুড। বুঝতে পেরেছেন সবকিছু? কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন থেকে এক্সপেরিমেন্টস কোশ্চেন সিধা দিতে পারে মিস বলতে পারেন। অনেক খারাপ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে স্কুলে গিয়ে আমার জন্য জায়গা বানিয়েছি আসসালামু আলাইকুম আমার ঘুম আসতেছে আমি আর ভাই আমি সারাদিন শুয়ে থাকতাম আমার সারাক্ষণ মাথা ব্যথা করতেছে আমি যাবো বিছানা ধরবো ঘুমাবো আমি আমার যাওয়ার পর খাইতে তো বসো আসসালামু আলাইকুম বসো। আবার লিংক দিচ্ছি, জয়েন করো সব। তোমার তো ক্লাস 6 তাই না? আচ্ছা এই গুরুগুরুলা কেমন আছো? ভালো আছি আরে শোনো, কালকে তোমাদের এয়ারপোর্ট থেকে নেক্সট ফ্রাইডেতে ক্লাস আর কি, হ্যাঁ? ফ্রাইডে 3টায় আসবা। আর রুটিনটা গ্রুপে দেওয়া থাকবে। হ্যাঁ 3টায়। স্যার এটা কোন গ্রুপে লিংক দিব স্যার? হ্যাঁ? এটা কোন গ্রুপে লিংক দিব? এটা হচ্ছে 5 মর্নিং 5 না 5 আফটারনুন 25 আর 6 আফটারনুন 26 5 আফটারনুন 25 হ্যাঁ ওইটা তো 5 আফটারনুন 25 তো বেরিয়েছিল স্যার এই যে এটা হ্যাঁ 5 আফটারনুন 25 আর 6 আফটারনুন 26 আচ্ছা ঠিক আছে সবাই নেক্সট ফ্রাইডেতে আসবা আর যারা গ্রুপে নাই এই গ্রুপগুলো এটা অনলাইনে কেউ ছিল না ছিল আমি ওদের মালিক স্যার এই আজকে আহিয়া গ্রুপগুলো স্যার ওদের একটু বলে দিয়ে নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আচ্ছা ঠিক আছে। অনলাইনে তুমি তুমি লিখছো তোমার নাম জানি কি বলছিলা হ্যাঁ তাহিরা তাহলে নেক্সট ফ্রাইডেতে আসবে আবার 3টায় ঠিক আছে আচ্ছা আমরা ক্লাস শুরু করবো, তার আগে নিজের পরিচয় দিই। আমার নাম হচ্ছে নাবিল। আমি চমকে সব ক্লাসের আইসিটি নিই একদম কলেজ পর্যন্ত। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করছি। কারেন্টলি পারসুইং মাই মাস্টার্স ডিগ্রি। সো তোমাদের সাথে তো আমি জীবনের আগে ক্লাস নিই, তোমার সাথে প্রথম দেখা আমার, ঠিক আছে? সো আমি একটু নামগুলো জানবো। তোমার নাম বলো। হ্যাঁ অরিবা, এটা আরিবা, অরিবা। তোমার নাম কি? নাম পরে মনে থাকবে না, আবার জিজ্ঞেস করবো। বলো কি? সাথে, আচ্ছা গুড। তারপরে তাহিয়া, তোমার নাম? মানহা। আদি হ্যাঁ আদি আদিল, ATI আদিল। আচ্ছা তোমার নাম? তাহিরা। আচ্ছা ঠিক আছে। সো আমার ক্লাস শুরু করার আগে আসলে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই যে আমার ক্লাস খুবই ফ্লেক্সিবল। তোমাদের যদি মনে হয় যে আমার বন্ধুর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে যেটা না বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ ওই ক্লাস কথাটা বাইরে থেকে চলে আসবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে কোনো কথা বলবা না, কোনো গসিপ করবা না। ক্লাসে শুধু তোমার সাথে আমার কমিউনিকেশন হবে, তোমার বন্ধুর সাথে কোনো কমিউনিকেশন হবে না, ঠিক আছে? ক্লাসে বন্ধু তোমার শত্রু,
এটা মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং অবশ্যই কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা সাথে সাথে কোশ্চেন করে ফেলবা, ঠিক আছে? আর আমাদের পড়াশোনার যে আউটলাইনটা সেটা একটু বলে দিই আমি, যে আমরা হচ্ছে কি টোটাল 5টা চ্যাপ্টার আছে আমাদের আইসিটি তে, ঠিক আছে? সো এই 5টা চ্যাপ্টারই আমরা খুব ভালো মতো পড়বো, অবশ্যই আমরা সিলেবাস গুলোকে দেখবো, ওইভাবে প্রায়োরিটাইজ করে আমরা তো টানা পড়বো, দেখা যাবে একটা স্কুলে 1 4 5 আছে, একটা স্কুলে 2 3 4 আছে, এইভাবে আমাদেরকে পড়তে হবে আসলে। সো আমি ওই সিরিয়ালি যাব না। সো আর আমার ইয়ে হচ্ছে গিয়ে যে আমি তোমাদেরকে আগে একটা চ্যাপ্টার পড়াবো, যে কয়েকদিন আগে শেষ করতে করবো, একদম লাইন বাই লাইনই পড়াবো, কারণ এখান থেকে অনেক এমসিকিউ কোন জায়গা থেকে আসবে, তো আমরা লাইন বাই লাইনই দেখবো। এন্ড দেন হচ্ছে কি আমরা একদিন বা 2 দিন হচ্ছে সলিউশনের জন্য ট্রাই করব, যে আমরা যে শীটটা দিব ওই শীটের সলিউশন গুলো আমরা করব, ঠিক আছে? এমসিকিউ একদিন, আর একদিন শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা একটা এক্সাম দিব, ঠিক আছে? সো যেই দিন আমরা সলিউশন শেষ করব শীটের, তারপরের ক্লাসটাই এক্সাম থাকবে, এটা মাথায় সেট করে রাখতে হবে, ঠিক আছে? হয়তো আমি আগের দিন বলে না উঠতে পারি, বাট এক্সাম থাকবে, ঠিক আছে? সো ওই ওয়েতে আগে করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে যে প্রত্যেকটা কনসেপ্ট আমরা খুব ভালো মতো যাতে নিতে পারি, ক্লাস থেকে বের হওয়ার আগে এটা এনশিওর করতে হবে, নিজের কাছে নিজে প্রশ্ন করবা, নিজের বিবেককে প্রশ্ন করবা, যে আমি কি যেটা পড়ছি আজকে সেটা কি আমার বুঝছে পড়া হয়েছে, ঠিক আছে? কোচিং এ থাকা অবস্থায় ফিল ফ্রি এনি টাইম, যে আমি যদি থাকি আমার কাছে বলবো স্যার আমি এই জিনিসটা বুঝিনি বুঝাতে, তোমাকে কেউ ফিরে দিতে হবে, ঠিক আছে? তোমাকে বলবে না আমার লাগে কাজটা না হবে না, তোমাকে পারা কাজ তোমাকে আমি দেখতে পাবো, এটা তোমাকে বলবো না, ঠিক আছে? তোমাকে বুঝাই দিবে, ঠিক আছে? এই তো, এগুলো হচ্ছে যে কথাবার্তা। এবার আসো আমরা একটু বইটা একটু খুলি। তোমাদের কাছে সবার কাছে বই আছে? বই পাইছো নাকি আগের বছরের বই? হ্যাঁ, আগের বছর কাজ করতে পেরেছি, আগের বছরের বই বড় কোথা থেকে নিয়ে এসছো? গুড। ষষ্ঠ শ্রেণী। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, সো এইখান থেকে আমাদের চ্যাপ্টার 1, একদম শুরুতে যদি চ্যাপ্টার 1 এ চিন্তা করি, ইন্ট্রোডিউসিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তারপর চ্যাপ্টার 2 তে আছে হচ্ছে যে তোমার ইনস্ট্রুমেন্টস রিলেটেড টু আইসিটি, তারপরে সেফ ইউজ, তারপর ওয়ার্ড প্রসেসিং, তারপর হচ্ছে ইন্ট্রোডিউসিং ইন্টারনেট, ঠিক আছে? তো চ্যাপ্টার 1 টা হচ্ছে যে আমাদের একটু পড়তে বোরিং লাগবে, অনেক পড়া এখানে, অনেক কিছু আছে, অনেক থিওরিটিক্যাল কিছু জিনিস আছে, তো এগুলো আমাদেরকে পড়তে হবে, এটা পড়তে গিয়ে আমাদের বোরিং ফিল হতে পারে, সেখানে আগে থেকে বলে দিচ্ছি যে এটা বোর্ড লাগতে পারে, বাট এখান থেকে যে কোশ্চেন্স গুলো আসবে এগুলা, কারণ কি আমরা সবকিছুই জানি, আমরা অলরেডি অনেক কিছু জানি, বেসিক কথাবার্তা আমরা জানি, বাট ব্যাপারটা চ্যালেঞ্জেস হয়ে যায় তুমি কতটুকু গুড ওয়েতে ডেলিভার করতে পারছো, ঠিক আছে? ঠিক আছে, কত গুড ওয়েতে তোমার ডেলিভার করতে পারতেছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে নেসেসিটি গুলো লিখতে বলি, এখন তুমি যদি এইভাবেই শুরু করো যে আইসিটি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এই বিল্ডিংটা শেষ, এইভাবে কখনো কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন শুরু করা উচিত না, আমি মনে করি, ঠিক আছে? সো কত গুড ওয়েতে লিখতে পারি এই জন্য আমাদের বুকিশ কিছু ওয়ার্ডস দরকার, ঠিক আছে? খুব সুন্দর মতো ফর্মাল ওয়েতে প্রেজেন্ট করার জন্য, তো এই কারণে আমাদের জিনিসগুলোকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকেন্ড চ্যাপ্টারে যে হচ্ছে কি আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টস এর কথা বলবো, which is a very important chapter, ঠিক আছে? আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা মনে রাখতে পারবো না, একবার পড়লে মনে হবে খুব সহজ, কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টের স্ট্রাকচার বা কম্পোনেন্টস গুলো মনে রাখতে পারবো না, কারণ অনেক কিছু আছে। এরপরে আসে হচ্ছে সেফ ইউজ, সেফ ইউজটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে কম্পিউটার ভাইরাস যদিও বইতে তেমন একটা বলা নেই, বাট আমি তোমাদেরকে যতটুকু পড়া দরকার আমি তোমাদেরকে সেটা সমস্যা নেই, ঠিক আছে? ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিংটা আমি চেষ্টা করব একদম লাইভ দেখে, একদম ওই ক্লাসে হচ্ছে লাইভ তোমাদেরকে ওয়ার্ড প্রসেসিং কিভাবে কাজ করে এই জিনিসটা তোমাদেরকে দেখাবো। ওয়ার্ড প্রসেসিং কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো না আমাদেরকে কেউ হাতে ধরে শেখায় না, কারণ আমাকে কেউ ওয়ার্ড প্রসেসিং হাতে ধরে শেখায় না, এগুলো আমি নিজে নিজে শিখছি,
ঠিক আছে, বা এগুলো কাউকে কেউ হাতে ধরে শেখায় না, তোমাদের বইতে জিনিসগুলো ইনক্লুড করা আছে, এটা তোমাদের জন্য একটা বোনাস, ঠিক আছে, যে তোমরা এই জিনিসগুলোকে জানতে, ঠিক আছে। এই জিনিসগুলা শেখাটা তোমাদের সবার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে। ম্যান্ডেটরি কারণ কি, কারণ এগুলা নিয়ে ফার্দার লাইফে তোমাদের কাজ করতে হবে। তোমরা যদি কোনো একটা ডকুমেন্ট লিখতে যাও, এগুলোতেই লেখা লাগে, তো এগুলো কখনো তোমাকে কেউ হাতে ধরে লেখায় লেখায় শিখাবে, ঠিক আছে। তো এগুলো এখন থেকে শিখতে হবে, এবং এটা একটা খুবই জেনারিক একটা স্কিলের মধ্যে পড়ে যে তুমি ওয়ার্ড প্রসেসিং জানো। তুমি যখন আর একটু বড় হবা তখন তুমি বলবে আমি ওয়ার্ড প্রসেসিং জানি, ইট উইল বি ভেরি সিম্পল, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইন্ট্রোডিউসিং ইন্টারনেট, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। এখানে আমরা বিভিন্ন নেটওয়ার্কিং কিছু কম্পোনেন্টস নিয়ে জানবো, নেটওয়ার্ক জিনিসটা কি, এগুলো নিয়ে জানবো, ঠিক আছে। সো চ্যাপ্টার 1 এর পরে আমাদের এই চারটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট কিছু তোমার টার্মস আছে। এখন কথা হচ্ছে যে স্যার এই টার্মস গুলো আমি চিনি, ঠিক আছে। জেনে যেটা করবা, প্রথম কথা হচ্ছে একাডেমিক্যালি চিন্তা করি আমরা, এই টার্মস গুলো তোমাদের চলতে থাকে। আমি যদি তোমাদেরকে বলি চ্যাপ্টার 5 এর প্রথম রাউটার সম্পর্কে, ঠিক আছে। রাউটার দেখছো তো, ওয়াইফাই রাউটার দেখো নি? ওয়াইফাই আছে তো বাসায়, বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাইটার যে একটা মেশিন আছে, যেটা অ্যান্টেনা থাকে, যে দেখো না ওটা, ওই যে ওই যে বুঝেছো, ওটা জিনিস তো বাসা থাকা ওয়াইফাই, সেইটাকে রাউটার। এই রাউটারের কাজ কি, কিভাবে কাজ করে, ঠিক আছে। এগুলো যদি এখন থেকে না জানতে থাকো না, তাহলে ফার্দার লাইফ তোমাকে কেউ এগুলো ভেঙে বলবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা এখন চ্যাপ্টার 1 এ চলে আসছি। চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে। এখানে দুটো টার্ম আছে, দুটো না তিনটা টার্ম আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন, আর একটা হচ্ছে টেকনোলজি, ঠিক আছে। এই দুইটা ওয়ার্ড, এর কথা পরে বলতেছি, ঠিক আছে। এই দুইটা ওয়ার্ড দে আর টাইটলি কাপলড, ঠিক আছে। এই দুটার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, ঠিক আছে। কোন জায়গা থেকে সম্পর্কটা আসে, সম্পর্কটা বোঝার আগে বা শেখার আগে আমাদের দুটা টার্মকে জানতে হবে, এই দুটা টার্মকে বুঝতে হবে, এই দুটা টার্ম আসলে কিসের বেসিসে পড়ছে, তারপরে আমরা বুঝবো যে এরা কেন আসলে এখানে কেন আমাদের এই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এগুলো আমরা কেন আসলে পড়ছি, ঠিক আছে। খেয়াল করে দেখো, ফার্স্টে আসছে ইনফরমেশন। কেউ একজন আমাকে একদম সোজা বাংলায় কি বলতে পারবে ইনফরমেশন বলতে তুমি কি বুঝো? আমি ট্রান্সলেশন করতে চাই। কি বুঝো তথ্য বলতে, তুমি কি বুঝো তথ্য বলতে, তুমি কি বুঝো বলো। তথ্য বলতে তুমি কি বুঝো? কোনো একটা জায়গায় কি হচ্ছে সেটা জানা, কোনো কিছু জানা, ঠিক আছে। কোনো কিছু জানা, ফাইন, কি জানা, নলেজ, ঠিক আছে। আচ্ছা, আমি যদি জিনিসটাকে এক্সট্রাক্ট করি, আমরা যদি একটু দেখতে যাই, তাহলে আমরা একটা নতুন টার্মকে আমাদের শিখতে হবে, সেই টার্মটার নামটা হচ্ছে ডেটা। শুনছি তো, তাই না? ডেটা ওয়ার্ডটা তো শুনছি। ডেটা জিনিসটা আসলে কি? ডেটা হচ্ছে আমার কিছু ওয়ার্ডস বলতে পারো, ঠিক আছে, কিছু ডিজিট বলতে পারো, যে কোনো কিছু, ঠিক আছে। সো লেটস সে আমাকে একটা নাম বলো তো, আরেকজনের নাম বলো। আমার ভুল হয়েছে, অরিবা, আচ্ছা স্পেলিং বলো। এটা তো আরিবা, এটা তো আরিবা। যেমন এই নামে একটা মেয়ে ক্লাস এইটা ছিল 9 ইয়ার্স, এখন তোমার সাথে আরিবা ছিল, তাকে তুমি ছিল না, হ্যাঁ বুঝি না। আচ্ছা তুমি ছিল আরিবা কি? আচ্ছা, যাই হোক, তো আমি ধরো লিখলাম এখানে অরিবা, ঠিক আছে। এরপর লিখলাম ধরো লেটস সে 605, লেটস সে ধরো a, ডাজ ইট মেক এনি সেন্স? কোনো কিছু কিন্তু মেক সেন্স করতেছে না। এখন আমি যদি এখানে লিখি নেম,
এখানে যদি লিখি ক্লাস, এখানে যদি লিখি রোল, এখানে সেকশন, এখন কি মেক সেন্স করতেছে? করতেছে। তার মানে কি যে এই প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ডিজিট এন্ড ওয়ার্ডকে যখন আমি একটা মিনিং দিচ্ছি তখন কিছু একটা তুমি বুঝতেছো, এটাকে বলা হয়। সো এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা করে ডেটা, এটাকে যখন অর্গানাইজ করতেছি, অর্গানাইজ করে একটা মিনিংফুল কিছু একটাকে দাঁড় করাচ্ছি, তাকে আমরা বলতেছি হচ্ছে ইনফরমেশন। ক্লিয়ার? হ্যাঁ, মেইনলি when the data are arranged in a meaningful manner, তাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন কি? ইনফরমেশন বলতে পারি some words, digit, যেগুলো কখনো কোন অর্গানাইজড ম্যানার বা মিনিংফুল কিছু দাঁড় করায় না, তাকে আমরা এটা বলি। ঠিক আছে? সো আরিবার ইনফরমেশন এটা, অরিবার ইনফরমেশন এটা, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে অরিবার ডেটা। অরিবার ডেটার মধ্যে কি থাকতে পারে? ওর নাম আছে, ও কোন ক্লাসে পড়ে, ও রোল কি, ও সেকশন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইনফরমেশন জিনিসটাকে আমরা বুঝলাম। ঠিক আছে? এরপরে আসে তোমার কমিউনিকেশন। ঠিক আছে? কমিউনিকেশন, আমরা কমিউনিকেশন বলতে আসলে কি বুঝি? এক্সচেঞ্জ অফ থটস, যে আমি কোনো কিছু একটা এক্সচেঞ্জ করতেছি, আমি একটা কথা বলতেছি, ধরো আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তাহলে আমার থটস কি যে আমি তোমার নামটা জানতে চাই, তাই না? তা আমি একটা কিছু এক্সচেঞ্জ করছি, তুমি আমাকে কিছু বলতেছো, আমার কি আমরা আমাদের থটস এক্সচেঞ্জ করতেছি, রাইট? কমিউনিকেশনটা হচ্ছে কি যে আমরা কোনো কিছু একটা কিছু আদান প্রদান করতেছি বা ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে? ইনফরমেশনকে আমি কিন্তু ক্লাস নিচ্ছি। আমি বাসায় বসে বলছে তাই বাড়িতে আমি ইচ্ছা করে ফেসবুক তাই না আমাদের পুরো একটা নেইবার ছিল, ওর নাম আরবা ছিল। আমাদের বিদ্যালয়ে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আমার ওয়াও আচ্ছা, কি বলতেছিলাম? কমিউনিকেশন। সো আমরা এখন ইনফরমেশনকে কমিউনিকেট করতে চাই বা এক জায়গা থেকে আরেকটা এক্সচেঞ্জ করতে চাই। এইটার একটা সুন্দর একটা কথা আছে। কথাটা হচ্ছে, আমরা যদি একটু ব্রিটিশ আমলে চিন্তা করি, ব্রিটিশ আমলের নাম তো শুনছো। ব্রিটিশরা হচ্ছে যে একটা টাইমে পুরো পৃথিবীতে রাজত্ব করছে। ঠিক আছে? কেন করছে? এখন কিন্তু কেউ স্পেসিফিক্যালি করে না, বাট 18th সেঞ্চুরিতে কেন স্পেসিফিক্যালি ব্রিটিশরা করছে? because ওদের কমিউনিকেশন কজ ব্রিটিশদের একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল, ওরা একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটাইতে পারছিল এবং তারা এত পরিমাণ অ্যাসেট তাদের কাছে ছিল, স্পেসিফিক্যালি এত বেশি অ্যাসেট ছিল যে আশেপাশের সব কান্ট্রিরা তাদের উপর ডিপেন্ডেন্ট ছিল। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা বুঝুন। ধরো লেটস সে যে তোমাদের স্কুলগুলো কেন ভালো, তোমাদের স্কুলগুলোতে তোমাদের স্কুলগুলোকে ভালো স্কুল কেন বলা হয়? কারণ তোমাদের স্কুলে অনেক অ্যাসেটস আছে। অ্যাসেটস বলতে কি তোমাদের ল্যাব অনেক ভালো,
তোমাদের টিচাররা অনেক ভালো, তোমাদের স্কুলের মানে পরিবেশটা ভালো, তাই না? হ্যাঁ, তার মানে কি এই কারণে তোমাদেরকে একটা ভালো স্কুল দেওয়া হচ্ছে। তার মানে কি ম্যাক্সিমাম দেখো যে রিকোয়ারমেন্টসের কথা জিজ্ঞেস করো, বছরে কত মানুষ পরীক্ষা দেয় না রিকোয়ারমেন্টসে? সবাই তো রিকোয়ারমেন্টসে ভর্তি হতে চায়। কেন? কারণ ওরা একটা রেগুলেশন করতে পারে, ওদের অনেক অ্যাসেটস আছে, এই কারণে কিছু। তো ব্যাপারটা ওরকমই ছিল যে ওরা এমন একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটাতে পারছিল যার কারণে অন্যান্য কান্ট্রি গুলো বা অন্যান্য সবাইকে ওরা ডমিনেট করতে পারছে। ঠিক আছে? Sorry, অনেক ঠান্ডা লাগছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো এই 21st সেঞ্চুরিতে এসে কেন এই জিনিসটা নাই? কেন না? এখন কেন হচ্ছে যে ওই ব্রিটিশরা যেমন একটা সেন্টার্ড কান্ট্রি ছিল বা একটা জাতি ছিল যাদের উপর সবাই ডিপেন্ডেন্ট ছিল, অন্য কান্ট্রি থেকে কেন না? মানে ব্রিটিশ না হলে অন্য কেউ তো থাকে। সবাই কেন এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে? কজ 21st সেঞ্চুরিতে মানুষের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে information। এবং এই ইনফরমেশন এটা কোনো একটা স্পেসিফিক জাতির, ধরো তুমি বাংলাদেশে থাকো, ঠিক আছে? তুমি বাংলাদেশে একজন জ্ঞানী মানুষ, কেন? কজ তোমার কাছে স্টোর অফ ইনফরমেশন তুমি জানো, ঠিক আছে? সো এখন কিন্তু আসলে আমরা কান্ট্রি ভেদে বলি না যে ওরা হচ্ছে গিয়ে অনেক উঁচু জাতি বা ওরা হচ্ছে গিয়ে ওদের কাছে অনেক অ্যাসেট আছে, এটা কিন্তু বলতে পারবো না। কারণ কি যে 21st সেঞ্চুরিতে মানুষের সবচেয়ে বড় অ্যাসেটটাই হচ্ছে ইনফরমেশন। আর এই ইনফরমেশন যে কারো কাছে থাকতে পারে, ঠিক আছে? যে কারো কাছে থাকতে পারে। এখন এই ইনফরমেশন গুলাকে আমরা আমাদের কোলের মধ্যে নিয়ে বসে থাকি, এগুলাকে আমরা এক্সচেঞ্জ, এগুলাকে আমরা পাঠাই, এক জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাই। ধরো তুমি কোনো একটা টপিক তুমি বোঝার চেষ্টা করতেছো, লেটস সে তুমি কম্পিউটার ভাইরাস নিয়ে পড়তেছো, ঠিক আছে? কম্পিউটার ভাইরাসের নাম তো শুনছি আমরা, কম্পিউটার ভাইরাস নিয়ে তুমি পড়তেছো। তুমি এখন ধরো তোমার বইতে কম্পিউটার ভাইরাস নিয়ে 3-4 লাইন লেখা আছে, তোমার এটা দিয়ে হচ্ছে না, যে না আমি এটা নিয়ে একটা দেখতে যাব, তখন তুমি কি করবে? গুগল করবে, চ্যাট জিপিটি এর বলবা, চ্যাটেরই করবা তো, তাই না? গুগল যখন তুমি করতেছো তখন তুমি কি ওটা নিয়ে একটা ডিটেইল ইনফরমেশন পাচ্ছ না? ডিটেইল একটা লেখা পাচ্ছ না? হ্যাঁ, এই ডিটেইল লেখাটা তো কেউ না কেউ তোমার জন্য লিখে রাখছে। ওই লোকটা কোথা থেকে ইনফরমেশন গুলো পাইছে আর তোমার জন্য লিখে রাখছে, তুমি সার্চ করে পাচ্ছ। তার মানে কি তার ইনফরমেশন গুলো সে তোমার সাথে কমিউনিকেট করতেছে না? ক্লিয়ার? তুমি যদি আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ডিভাইসকে চিন্তা করো বা প্রত্যেকটা সিস্টেমকে চিন্তা করো, আলটিমেটলি আমাদের গোল কিন্তু ইনফরমেশন এক্সচেঞ্জ। কি হবে? তুমি ধরো এখান থেকে বের হয়ে ধরো তুমি এখন কোথাও দাওয়াত করছো, মিরপুরে, ঠিক আছে? এখন মিরপুরের রাস্তা তুমি চিনো না, আমিও চিনি না। আমি কি করবো? গুগল ম্যাপ, জিপিএস, ঠিক আছে? জিপিএসটাকে ওপেন করে আমি সার্চ করবো যে আমি মিরপুরের অমুক জায়গায় যেতেছি। আমি জিপিএস সিস্টেমটাকে এই ইনফরমেশনটা প্রোভাইড করছি যে আমি কোথায় যেতে চাই। ও আমাকে কি করলো? ও আমাকে রুটটাকে দেখাই দিল যে এই রুট দিয়ে গেলে জ্যাম বেশি পাবা, এই রুট দিয়ে গেলে জ্যাম কম পাবা। সে আমাকে একটা রুট দেখাইছে না? তার মানে কি হলো? সেও আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? আমি বাসায় বসে আছি, আমার বোরিং লাগতেছে, একটা বার্গার খেতে ইচ্ছে করতেছে, আমি ফুড পার্কে গেলাম একটা বার্গার, যে রেস্টুরেন্টে দিলাম তাকে আমি জানাই না, তাকে আমি বললাম আমি একটা বার্গার খেতে চাই, সে তোমাকে একটা বার্গার পাঠাইছে। তার মানে কি তুমি রেস্টুরেন্টকে একটা ইনফরমেশন দিছো যে তুমি বার্গার খেতে চাও, তোমার একটা বার্গার খেতেই হবে, ঠিক আছে? এভাবে আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করি। আলটিমেটলি আমরা ঘুরে ফিরে ওই এক জায়গাতেই আসতে হবে আমাদেরকে, যে আমরা যেই ডিভাইসই ইউজ করি না কেন, আমরা আলটিমেটলি বা যেই টেকনোলজি আমরা ইউজ করি না কেন,
আমরা আলটিমেটলি ইনফরমেশনই এক্সচেঞ্জ করতেছি। ঠিক আছে, তার মানে আমরা ইনফরমেশনকে নিয়ে আসলে কি করতেছি? আমরা ইনফরমেশনকে সেন্ড করতেছি, রিসিভ করতেছি, তাই না? দুটা কাজ করতেছি না? সেন্ড করতেছি, রিসিভ করতেছি, আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে স্টোর করতেছি। ঠিক আছে, স্টোর কিভাবে করতেছি? ধরো তুমি ফুডপান্ডায় লগ ইন করলা, সরি সাইন আপ করলা, নতুন করে তুমি ফুডপান্ডা তুমি টুলস বা সাইন আপ করা লাগবে না? সাইন আপ করতে বুঝি রেজিস্ট্রেশন করা, তুমি সাইন আপ করো, করার পরে ধরো তুমি সামহাও তোমার এই ফোন থেকে ফুডপান্ডা অ্যাপটা তোমাকে ইনস্টল করতেছি, তুমি আবার ইনস্টল করে তুমি কি এখন সাইন আপ করবে না লগ ইন করবে? লগ ইন, কি দিয়ে লগ ইন করবে? পাসওয়ার্ড আর ইমেল দিয়ে বা ইউজার নেম দিয়ে তুমি লগ ইন। তুমি যখন লগ ইন করতেছো ও তোমাকে চিনতেছে কি? তোমার পাসওয়ার্ড আর ইউজার নেম ম্যাচ করে তুমি রেজিস্ট্রেশন করার জন্য তুমি করার সময় তুমি যে জিনিসটাকে স্টোর করা, যে ইনফরমেশন গুলো দিছিলা ওগুলো যদি স্টোর না থাকতো তাহলে তুমি এখানে আবার লগ ইন করতে পারতা না। তার মানে কি আমাদের ইনফরমেশনকে স্টোর করতে হবে। ক্লিয়ার? তাহলে এই আমরা কমিউনিকেশন করব, কি কমিউনিকেশন করব? ইনফরমেশন কমিউনিকেশন। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি the technology that are used to send or receive or store or communicate information is called information communication technology. বলতে পারবো? আইডিয়া পাইছো একটা? হ্যাঁ, বুঝছি, সব কিছু বুঝছি। ওকে, এবার আমরা একটু পড়াশোনা করি। আমরা একটু পড়াশোনা করি। বই পেজ নাম্বার 2। ঠিক আছে, আচ্ছা, লেসন 1 কনসেপ্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে অনেকগুলো ইনসিডেন্টের কথা বলা আছে। ঠিক আছে, এই ইনসিডেন্ট গুলোকে আমরা খুব একটা পাত্তা দিই না, তাই না? ইনসিডেন্ট করে কি, ঠিক আছে, ইনসিডেন্ট গুলোকে আমরা এই কারণেই পড়ব যাতে উই ক্যান ফিল কি লেখা আছে, কি বুঝতে চাচ্ছি। ধরো আমি তোমাকে এই যে তোমাকে ইনফরমেশন আর কমিউনিকেশনে এতগুলো এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, তোমার জন্য বুঝতে সুবিধা হয়েছে না? আমি এখন শুধু ডেফিনেশন বলতাম, কিছুই বুঝতাম না। ঠিক আছে, আর ডেফিনেশন বলে যেতাম, কিছুই বুঝতাম না। এই কারণে কিন্তু আমাকে অনেকগুলো রেফারেন্স দিতে হয়েছে, আমাকে অনেকগুলো স্টোরি লাইন বলতে হয়েছে, অনেক কিছু বলতে হয়েছে, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এই কারণে ইনসিডেন্ট গুলো পড়তে হবে যেন তোমরা আরো বেশি জিনিসগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি বলা হয়েছে দেখো, যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন আর ভেরি ফ্যামিলিয়ার ওয়ার্ড টু আস, there are many examples of technology around us. When we use the term information communication technology, we mean a special concept. Let us imagine some situation to understand the concept. তাহলে এখন আমরা কিছু সিচুয়েশন দেখব, যে সিচুয়েশন গুলোর মাধ্যমে আমরা আসলে এই কনসেপ্টটাকে আসলে বোঝার চেষ্টা করব, যে কি বলতে চায় আসলে, বা আমরা এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কি বুঝি। আমরা অলরেডি এখন এই জিনিসগুলো আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ আমরা এগুলো নিয়ে অলরেডি একটা ধারণা পেয়ে গেছি। ঠিক আছে, তো এবার আসি ইনসিডেন্ট নাম্বার 1। কি বলছে এখানে? মাসুম লিভস ইন চরফ্যাশন উপজেলা অফ ভোলা ডিস্ট্রিক্ট। His father maintains his family by fishing in the sea. His father always carries a radio while going to the sea for fishing. One day Masum asked, "Father, why do you always take the radio?" Father answered, "If it rains or storms at the sea, I get that news immediately through the radio." তার মানে কি, যে তুমি জানো যে বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, তো আমরা যখন হচ্ছে কোনো এগ্রিকালচারাল বেসড কোনো কিছু নেই, তো আমাদের ক্ষেত্রে এই টাইপের সেক্টরের ক্ষেত্রে ওয়েদার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওয়েদারের উপর আসলে জিনিসগুলো অনেক বেশি তোমার ডিপেন্ড করে। ঠিক আছে, সো এই লোকটা যেহেতু হচ্ছে ফিশিং করে, তার জন্য ওয়েদার জানাটা জরুরি, কারণ কারণ সে সাগরে যাচ্ছে, সাগরে ওয়েদার প্যাটার্ন গুলো বোঝা লাগে, নইলে তো সে তার লাইফ রিস্কে পড়ে। তো সে একটা রেডিও নিয়ে যায়, রেডিওতে সে কি পাবে? সে হচ্ছে গিয়ে রেইন বা স্টর্মের একটা তোমার একটা
নিউজ পাবে যে আজকে রেইন হবে না স্টর্ম, এটা একটা নিউজ পাবে সে। যাতে সে বুঝতে পারে যে তার আসলে কোন থাকা লাগবে, যে আজকে যাবে কি যাবে না এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? তো তার মানে কি রেডিও দিয়ে সে আসলে ইনফরমেশন পাচ্ছে, কোনো একটা ইনফরমেশন পাচ্ছে যে আজকে বৃষ্টি হবে কি হবে না, বা আজকে ঝড় হবে কি হবে না, এই ইনফরমেশনটা সে রেডিওর মাধ্যমে পাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে কি আলটিমেটলি রেডিও ইজ আ টেকনোলজিক্যাল ডিভাইস, যে ডিভাইস দিয়ে আসলে আমরা কি পাচ্ছি, ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন পাচ্ছি, আমার প্রয়োজনীয় ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইনসিডেন্ট নাম্বার 2, এখানে কি বলছে দেখো, যে ওয়ান ডে হাসান, আ ফার্মার ফ্রম নেত্রকোনা ডিস্ট্রিক্ট, ওয়াজ ওয়াচিং আ টিভি প্রোগ্রাম নেমড কৃষি দিবস on Bangladesh television. From the program, he came to know that a foreign fruit named strawberry could also be cultivated in Bangladesh. Hassan is a very enthusiastic farmer. Enthusiasm মানে কি? উৎসাহী, ঠিক আছে? So, he cultivated strawberry in his 1 acre land by working hard for 4 months. The harvest was very good. He earned taka by 1.5 lakh by selling this tasty and nutritious food. His life took a new turn from there. দেখো, সে টিভি থেকে কিন্তু একটা ইনফরমেশন পাইছে যে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে স্ট্রবেরি কালটিভেট করা যায়, সেই ইনফরমেশনটা পাইছে না? হ্যাঁ, দেন সেটাকে ইমপ্লিমেন্ট করছে, সেখানে হার্ড ওয়ার্ক করছে। এই হার্ড ওয়ার্কের সময় তারা অনেক কিছু জানতে হয়েছে না, যে এই স্ট্রবেরি আসলে কিভাবে কালটিভেট করা লাগে, এখানে মাটির মধ্যে কতটুকু ফার্টিলাইজার অ্যাড করতে হবে, কতটুকু তোমার ওই যে মেডিসিন দিতে হবে, কি কি ধরনের ইনসেক্ট আসতে পারে, কি কি ধরনের অ্যাটাক এখানে হইতে পারে, ইনসেক্ট অ্যাটাক কিভাবে, কি কি ডিজিজ হইতে পারে, এই সব কিছু তার ইনফরমেশন গ্যাদার করা লাগছে না? একদম রুট কজ চিন্তা, রুট কজটাকে, সে স্ট্রবেরি কালটিভেট করবে এই জিনিসটা সে চাইছে কেন? কারণ সে টিভিতে এরকম কিছু একটা দেখছে। The TV was the device, বা TV was the technology, বা TV was the medium যেখান থেকে সে একটা ইনফরমেশন পাইছে, and then সেটাতে ফার্দার আগাইছে, and then সেটাতে সাকসেস হয়েছে। আলটিমেটলি টিভির কথা চিন্তা করো, তুমি রেডিওর কথা চিন্তা করো, দুইটারে কি কাজ ছিল? ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এবার আসো ইনসিডেন্ট নাম্বার 3। Shravani appeared at the final examination in class 5. Her parents thought that they would have to go to school to get the result. Shravani told her parents that her result could be known through a mobile phone. For this, they would have to send an SMS to a specific number mentioning her roll number and the name of the board. At first, her parents could not believe it. Acha. So, but after sending the SMS within a short time, they got a return SMS mentioning Shravani's result ও GPA 5 পাইছে, অনেক খুশি, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এখানে SMS এর কথা বলা হয়েছে। SMS হচ্ছে কি এমন একটা সার্ভিস যেটা দিয়ে আমরা কমিউনিকেট করতে পারি। SMS এর ফুল ফর্ম আমরা জানি, বলো, জোরে জোরে বলো। শর্ট মেসেজ সার্ভিস। গুড। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এই এসএমএস এর মাধ্যমে সে কি করলো, সে রেজাল্ট জানতে পারলো। কিভাবে জানতে পারলো? সে কোনো একটা স্পেসিফিক জায়গায় সে তার নাম, রোল নাম্বার এবং বোর্ডটাকে পাঠাইছে এবং তাকে হচ্ছে গিয়ে তাকে রেজাল্টটা পাঠাইছে। তার মানে কি সে একটা ইনফরমেশন দিছিল, ওটার জন্য সে আরেকটা ইনফরমেশন পাইছে, আলটিমেটলি কি ইনফরমেশন এক্সচেঞ্জ হয়েছে না? তিনটা ইনসিডেন্ট পড়লো, তিনটা ইনসিডেন্ট আসলে কি ঘটছে সামারাইজ যদি করি, তিনটা ইনসিডেন্টে খালি ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু আলটিমেটলি ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছি, ঠিক আছে? তুমি কক্সবাজার গেছো, যে তুমি একটা ব্লগ বানাইলা, বানায় তুমি এটা ফেসবুকে আপলোড করলা, কি করলা? তুমি মানুষকে জানাইলা, ইনফরমেশন দিলে যে তুমি কক্সবাজারে আসো, তুমি এখন ফিশ বারবিকিউ খাচ্ছ, তাই না? এটা তো জানাচ্ছ, ইনফরমেশন দিচ্ছ। আলটিমেটলি আমরা যাই করতেছি আমাদের মোটো একটাই, আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ, বুঝতে পারছি?
তোমাকে সবাই ভি করে না স্যার, তুমি বাদে তুমি ভি করে না স্যার আবার। তুমি কোন কোন স্কুলে মিস? হ্যাঁ তোমার তিনজন খালি ভি করে স্যার, তোমার সিদ্ধেশ্বরী, তুমিও সিদ্ধেশ্বরী, কোন স্কুল? তুমি ইউল্যাব ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, এটা কি যে ঢাকা ইউনিভার্সিটির ওখানে যেটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা তো উদয়ন না? ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কি জানো? হ্যাঁ তোমাদের স্কুল আসলে কি জানো? হ্যাঁ এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে না? হুম? এটা ঢাকা ইউনিভার্সিটির আইআর এর আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, ওরা এডুকেশন রিসার্চ করে, ওদের স্কুল লাগে, স্কুল দিয়ে তারা রিসার্চ করে, তোমার হচ্ছে রিসার্চ পারপাস। না গুড, বোঝাচ্ছে যে কিভাবে পড়াইলে ভালো হয়, না এটা গুড যে তোমাদের কিভাবে পড়াইলে ভালো হয় এই জিনিসটা বের করতেছে তারা। আমাদের একটা আছে, আমাদের ইউনিভার্সিটির একটা আছে, এটা স্কুলের নামটা খুব ফানি, স্কুলের নাম হচ্ছে প্রবোস, প্রবোস প্রবোস, ঠিক আছে? যাই হোক এটা খুবই ফানি একটা স্কুল। আমার প্রবোস স্কুলের ক্যান্টিনের খাবার খুব মজা, তো আমরা যে ক্যান্টিনের খাবার খেতে পারতাম, বাচ্চাদের খেতে দিতাম, বাচ্চাদের টিফিন আমরা খেতে পারতাম। তোমরা কখনো বাচ্চাদের টিফিন খেয়ে ফেলছো? খাবার মজা আছে, দেখবে আমাদের স্কুলে যে নার্সারি ওয়ানের বাচ্চারা আছে ওদের ক্লাসরুমে ঢুকে যাবে, ঢুকে ওদের টিফিন আমাদের টিফিন উদয় যায়। হ্যাঁ মানে কি না বলে নিয়ে যায় হ্যাঁ টিফিন, এখন এক সমস্যা, ক্লাসে রেখে হাতটা দিতে যাই উদয় যায়। হাত ওই রেখে যাবা কেন, তুই পড়া খেয়ে যাবে ব্যাগে থেকে নিয়ে যাবে তাহলে স্যানিটাইজার নেই তো, তোমার ফ্রেন্ডরাই খায় ফেলছে, বাচ্চারা খায় ফ্রেন্ডকে রাখা যায়, তুই খাইলে তোর কাকি বুঝছে না। না। এটা হচ্ছে কি আমাদের তো আমাদের এমন ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে গেছিল যে লাস্টে বিচার টিচারের কাছে যে স্যার খেতে পারি নাই কিছু, তখন আমাদের ক্লাসে নতুন রুলস ছিল যে কেউ কারো টিফিনের দিকে তাকাবে না, ঠিক আছে? কে রুলস মানে আমার মানে ওটার পর দিনই আমাদের একটা ফ্রেন্ডশিপ বিরিয়ানি আছে, এখন কি আর রুলস মানার টাইম আছে? ঠিক আছে সে হ্যাঁ ঠিক আছে, এন্ড সে আর কি এগুলো মজার ছিল। আর আমাদের টিফিন তো আমরা খাইতাম ক্লাসে, ক্লাস চলতেছে হঠাৎ করে দেখবো বিরিয়ানি স্মেল ক্লাসের মধ্যে বমি, ঠিক আছে? পুরো লাস্ট বেঞ্চে সব মিলে মানে ফেস্ট করে খাবার। হ্যাঁ আমরাও ফেস্ট করতাম, ফেস্ট করি আমরাও ফেস্ট করতাম, ঠিক আছে? আমাদের চলতো মানে আমরা যখন বসতাম না ফার্স্ট পিরিয়ড চলতেছে, টিফিন কি আনছিস, আমি জিজ্ঞেস করতে এরপরে আরেকজন বলতে এটা আনছি, সব বের কর, তারপরে এরকম এইভাবে পাস করতো, ঠিক আছে? বাটিটাই পাস করতো, ওরা একটু 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 একটু, আর আমাদের এথিক্স ছিল যে আমরা একটু একটু করে খাবো, সবাইকে খাওয়ার সুযোগ করে দেবো, তারপর একটা শেষ এখন আরেকটা বের, এভাবে চলতো, ঠিক আছে? সেটা মজার কিছু মেমোরিজ ছিল স্কুলের। স্কুল পাস করছি তো অনেকদিন হয়ে গেছে, ঠিক আছে? অনেকদিন হয়ে গেছে স্কুল পাস করছি। যাই হোক এবার আসো যে আমাদের ইনসিডেন্ট নাম্বার 4, ইনসিডেন্ট নাম্বার 4 এ কি বলছে যে দিস ইয়ার দ্য সাবজেক্ট অফ দ্য ন্যাশনাল এসে কম্পিটিশন ওয়াজ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। Rashid decided to take part in this competition but he did not know much about the liberation war. When he was thinking, দেখো একটা বাংলাদেশের একটা ছেলে সে লিবারেশন ওয়ার নিয়ে জানে, অবস্থাটা বুঝতেছে, ঠিক আছে? যেমন তোমাকে একটা দেখছি না যে রিসেন্টলি মনে হয় গত 2 বছর আগে, ঠিক আছে, একটা ছেলেকে নববর্ষের সময় জিজ্ঞেস করছে যে নববর্ষ বলতে তুমি কি বুঝছো, বাংলা নববর্ষ, বলে এটা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঠিক আছে? তখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে ক্যান ইউ প্লিজ ইলাবোরেট যে কিভাবে এটা মুক্তিযুদ্ধের ইতিহাস, তখন সে কি রিপ্লাই দিছে শুনবা? সে রিপ্লাই দিছে যে এই যে নববর্ষের মিছিলে যে আপনি এত মুখোশ দিচ্ছেন, এই মুখোশগুলো দিয়ে পাকিস্তানিদেরকে ভয় দেখাচ্ছে, ওরা ভয় পেত, ঠিক আছে? তাদেরকে ভয় দেখানো,
তারা এটা থেকে ভয়ে তারা পালিয়ে গেছে। So, বাংলাদেশে এরকম ক্যারেক্টার এক্সিস্ট করে, ঠিক আছে? যাই হোক, তো তার এখানে কি বলছে যে সে লিবারেশন ওয়ার নিয়ে কিছু জানতো না, দেন সে ইন্টারনেটের কথা তার মাথায় আসলো, এন্ড দেন সে ইন্টারনেট থেকে কিছু ইনফরমেশন ডাউনলোড করলো, দেন তার বাবার হেল্প নিয়ে, এন্ড দেন সে এসেটাকে কমপ্লিট করলো। তার মানে কি, যে ইনফরমেশন গুলো সে কোত্থেকে নিয়ে আসছে? ইন্টারনেট থেকে নিয়ে আসছে। ইন্টারনেটে কে দিছে? কেউ না কেউ একজন তো লিখে রাখছে ইনফরমেশন গুলো, এরা তো এমনি এমনি আসেনি। আমি ইন্টারনেটে যদি এগুলোকে না দিয়ে রাখি, রিসোর্সেস গুলো না দিয়ে রাখি, তুমি পাবা খুঁজে? তার মানে কি, যে আমরা ইন্টারনেটে কেউ না কেউ ইনফরমেশন গুলাকে দেই, ইন্টারনেট গুলাকে স্টোর করে রাখতেছে, আর কেউ না যে কোনো ভাবে আমরা এগুলাকে অ্যাক্সেস করতে পারতেছি। এটা ফ্রি, ঠিক আছে, পাবলিক, যে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে কি, এখানে ইন্টারনেটের একটা কনসেপ্ট আসলো। হ্যাঁ, ইন্টারনেট বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা আমরা এখন পড়বো না, এটা আমরা চ্যাপ্টার 5 এ যাই পড়বো, কারণ ইন্টারনেট নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে, ঠিক আছে? আমি ইন্টারনেট একদম অনেক কথা দিয়ে শুরু করবো, সো আমি ইন্টারনেট নিয়ে এখন কোনো কথা বলবো না। আমাদের মেইন কথা এখানে ইন্টারনেটের কথা বলা হয়েছে। এই ইন্টারনেটের মধ্যে আমরা কি করতেছি, অ্যাকচুয়ালি ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছি। ওই ঘুরে ফিরে কিন্তু আবার এক কথাই আসলে ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছি। আচ্ছা, এরপর আসে হচ্ছে ইনসিডেন্ট নাম্বার 5, যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়াজ বিং প্লেড ইন ঢাকা, রিয়া and Ontu demanded to their father and they would watch the World Cup cricket. মানে তারা স্টেডিয়ামে যেতে ক্রিকেট খেলা দেখতে চায়, ঠিক আছে? In spite of lots of effort, her father could not manage tickets. Suddenly he remembered that World Cup cricket is shown live on a big screen on Dhaka University. ঠিক আছে, দেখছো কখনো ঢাকা ইউনিভার্সিটিতে বড় প্রজেক্টরে খেলা? ব্যর্থতা। তোমার ওখানে তোমার স্কুল, তুমি তো দেখবা না। না, পয়সা তো থাকো, দেখো না কখনো? না হয়তো, আমরা তো যাই দেখতাম, মানে আমি যদি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাম দেখতাম, ঠিক আছে? আচ্ছা, কি বলছে, on the day of the match father went there with Ria and Ontu and thus they could watch the match on a large TV screen. They felt as if they were watching the match sitting at the stadium. তার মানে কি, এখানে প্রজেক্টরের কথা বলা হয়েছে, যে বড় একটা স্ক্রিন, যেই স্ক্রিনের মধ্যে হচ্ছে যে তারা কি করতেছে, বড় একটা স্ক্রিনের মধ্যে তারা হইতেছে কি খেলা দেখতেছে, ঠিক আছে? প্রজেক্টর কি, প্রজেক্টর নিয়েও আমাদের চ্যাপ্টার 2 তে কথা আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, আলটিমেটলি কিন্তু আমরা ইনফরমেশন গুলাকেই ব্যাড করতেছি, ইনফরমেশনই কিন্তু আলটিমেটলি এক্সচেঞ্জ করতেছি, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, যে several incidents have been narrated to you. You may think that there is no connection among the incident, but if you think a little, you will understand that all the information are connected to one another. There is communication of information in each incident. তার মানে কি, প্রত্যেকটা ইনসিডেন্টে যেটা বলতেছিলাম, আলটিমেটলি কি হচ্ছে, এখানে ইনফরমেশনই কমিউনিকেট হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ইনফরমেশনকে কমিউনিকেট করতেছি ইন ডিফারেন্ট কনটেক্সট, ডিফারেন্ট তোমার সিচুয়েশনে আমরা আসলে কি করতেছি, ইনফরমেশনকে এক্সচেঞ্জ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলতেছে, যে মাসুমস ফাদার ক্যান হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট রেইন এন্ড স্টর্ম ফ্রম দ্য রেডিও। সে রেডিও থেকে ওয়েদারের ইনফরমেশন পাচ্ছে। হাসান কালেক্টস ইনফরমেশন অ্যাবাউট কাল্টিভেশন অফ স্ট্রবেরি ফ্রম টিভি। তাহলে কি, ও একটা টিভি থেকে একটা ইনফরমেশনই জানতেছে। তারপরে কি, শ্রাবণী তার রেজাল্টের ইনফরমেশন কি মোবাইল ফোনের থ্রুতেই জানতেছে। রাশেদ লিবারেশন ওয়ারের ইনসিডেন্ট সে ইন্টারনেট থেকেই জানতেছে, এবং এই যে রিয়া এন্ড অন্তু সে ক্রিকেট ম্যাচের ইনফরমেশন কি বিগ টিভি থেকেই জানতেছে। আলটিমেটলি কি, এই 5টা ইনসিডেন্টে আমাদের কোর কনসেপ্ট কি ছিল, আমরা ইনফরমেশন জানতেছি। কি বলো? যখন হচ্ছে মানে তখন আগে তো মানে ইন্টারনেট ছিল, কিন্তু সবার বাসায় বাসায় তো বাড়িতে ছিল না, তো সাইবার ক্যাফে থেকে হচ্ছে ইন্টারনেট ইউজ করতো। যখন মানে সবসময় তার ওরকম মানে যখন চলে আসতো, তখন মানে ওদের মানে ইমার্জেন্সি টাইমে কিভাবে ইনফরমেশন করতো না, তোমার কাছে রিসোর্সেস না থাকলে তুমি কিভাবে করবে? এই জিনিসগুলো তো এইভাবে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, যে তুমি যদি আজ থেকে 20 বছর আগে চিন্তা করো, 20 বছর আগে আমার কাছে এই ফ্যাসিলিটিস ছিল না, আমি এভাবে করতে পারতাম না, আমি এভাবে ইন্টারনেট থেকে ইনফরমেশন বের করতে পারতাম না, ঠিক আছে? মানুষের একটা মেইল পাঠাইতে হইলেও সাইবার ক্যাফেতে যাওয়া লাগে,
এখন জিনিসটা কি হচ্ছে, সবার হাতে জিনিসগুলো আছে না, এগুলাকে বলা হয় জিনিসগুলো ঠিকই জায়গায় আছে, বাট জিনিসগুলো আস্তে আস্তে এনহ্যান্সড হচ্ছে, তাই না? এই কারণে আমাদের ইনফরমেশন বাড়তেছে, এবং ইনফরমেশন বাড়ার সাথে সাথে আমাদের ইনফরমেশন ইনসিকিউরও হচ্ছে। আমি ধরো তোমার ফেসবুক হ্যাক করলাম, আমার লাভ কি? লাভ কি বলো? আমি তোমার ইনফরমেশন জানতে পারবো, তোমার ইনফরমেশন জানলে আমার লাভ কি? তোমার সেন্সিটিভ ইনফরমেশন। তো আলটিমেটলি কিন্তু কি হচ্ছে, তোমার ইনফরমেশন বাড়তেছে, তুমি যত তোমার আমাদের টেকনোলজি এনহ্যান্সড হচ্ছে, আমার কিন্তু বাড়তেছে সবকিছু, ইনফরমেশন বাড়তেছে, কারণ ইনসিকিউরিটি কিন্তু বাড়তেছে। তুমি যে বললো না যে আগে যাইতে সাইবার ক্যাফে, তখন ইনফরমেশন এত ইয়ে ছিল না, জিনিসগুলো যেহেতু আস্তে আস্তে আমাদের টেকনোলজিও এনহ্যান্স হচ্ছে, আমাদের ইনফরমেশনও বাড়তেছে। আগে এত কিছু দরকার ছিল না, যেমন যখন হচ্ছে কি এই যে গুগল মিট ছিল না, তখন কি কেউ অনলাইন ক্লাস করতো? তখন সবাই ফিজিক্যাল ক্লাসে আসতো, বাট এখন অনলাইন ক্লাস ইন্ট্রোডিউস করতে বাসায় বসে এই ক্লাসে জয়েন করে একটু ঘুমিয়ে হচ্ছে, ঠিক আছে? যে এখন অনলাইন ক্লাস হচ্ছে, দেখি কয়জন ঘুমাচ্ছে, এই তোমরা কি ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ না, ঠিক আছে? রেসপন্স না, ধরে নেবো ঘুমাচ্ছে তারা, তাই না? তো এটাই, যখন হচ্ছে কি এইগুলো ছিল না, তখন মানুষ একভাবে লাইফস্টাইল করছে, যখন আসছে তখন লাইফস্টাইলটাকে আরো বেশি ইজিয়ার করছে। তো চ্যাট জিপিটি ছাড়া মানুষ চলছে না, এখন জিনিসটা ইজিয়ার হচ্ছে। মানুষ কি ফোন না থাকলে কমিউনিকেশন করে না, চিঠি লিখছে না, বাট ফোন আসার পর কমিউনিকেশন ইজিয়ার হয়েছে, বাট কমিউনিকেশন কিন্তু আগেও অফ ছিল না, এখনো অফ নেই। আগে জিনিসটা কঠিন ছিল, এখন ইজি হচ্ছে। বুঝতে পারছো? আরো কোনো কোয়েশ্চেন, কোনো কিউরিসিটি, আরো কোনো? আচ্ছা আচ্ছা, তার মানে কি যে আমরা তাহলে কি বলতে পারতেছি যে আলটিমেটলি কোন জায়গায় আসতেছে, এই কমিউনিকেশনে, ইনফরমেশন কমিউনিকেশনে আসতেছে। তার মানে আমরা কি বলতে পারি যে the technology that is used in sending, receiving and storing information is information technology। অলরেডি কথাটা বলে ফেলছি না, বলে ফেলছি না অলরেডি? তার মানে এই লাইনটা দেখাই, এই লাইনটা দেখাই পেজ নাম্বার 4 এর যে দেখো, the technology that is used in sending, receiving and storing information is called information technology। তোমার কি কাজিন? তোমার কি কাজিন ফ্রেন্ড অনেক আগে থেকে? তুমিও কি লাস্টের আগের বছর, আগে লাস্টের দিকে আসছো সবাই? একদম শুরু থেকে কারা ছিল? তোমার আসে প্রথম দিন? তুমি কি প্রথম ফাইভে ফার্স্ট থেকে ছিল? তুমি তুমি মিডল থেকে, ফাইভের মিডল থেকে এইখানে কবে আসছো? সিক্সের না ফাইভের? মানে আজকে তোমার ফার্স্ট ক্লাস? কবে? আমাদের তো শনিবার থেকে শুরু হয়েছে তোমাদের ক্লাস। আচ্ছা, সো তার মানে কি আমরা কি বুঝতেছি যে ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনফরমেশন টেকনোলজি হ্যাজ নট কাম টু দিস স্টেজ ইন ওয়ান ডে, একদিনে আসে। এখানে একটা সুন্দর কথা আছে, সুন্দর একটা মানে হাইপোথিসিস বলতে পারো এটা, বা সুন্দর একটা কথা আছে গিয়ে, যে আমরা এখন মনে করি যে আমরা একদম টেকনোলজির একদম পিক মোমেন্টে আছি, তাই না? তুমি যদি বলো যে আমরা একদম টেকনোলজির একদম পিক অবস্থায় আছি, আমাদের মডার্ন টেকনোলজি, এই কথাটাকে যদি আমি বলি ভুল, তাহলে কি তোমাকে মানবা? মেনে নিবা এটা? মানে কেন মানবা, আমাকে লজিকটা কেন মানবা যে আমি যদি বলি যে আমরা এখন টেকনোলজির একদম পিক মোমেন্টে আছি, এই কথাটা তুমি কেন মেনে নিবা? স্যার এটা তো মানে আরো অ্যাডভান্স এখন চান্স আছে অ্যাডভান্স হওয়ার। আচ্ছা, আমি যদি বলি টেকনোলজির ব্যাপারটা যদি একটা গ্রাফ চিন্তা করি, এরকম একটা যদি গ্রাফ চিন্তা করতে, কিন্তু ওয়েভ, তাই না? এইখানে আমরা যদি থাকি, আমরা যদি এই টেকনোলজির এই পিক মোমেন্টে যদি এখন থাকি, আমরা কি এর আগেও ছিলাম না? হ্যাঁ ছিলাম। আমরা তো ডাউন
ডাউন হয়ে কি আবার উপরে উঠছে না? আমরা কখনো এই কনক্লুশনে আসতে পারবো না যে টেকনোলজি আমরাই প্রথম, আমাদের জেনারেশনটাই প্রথম যারা বিক্রি করছে। আজ থেকে 4000-5000 বছর আগেও টেকনোলজি এমন জায়গা ছিল যেটা আমাদের কোনো আইডিয়া কেন জানো? কেন আমি এই কথাটা বললাম? লজিক কি জানো? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট পিরামিড, ওই দিক থেকে চিন্তা করলে ওই সময় তো জিওমেট্রি আবিষ্কার, এরকম একটা পারফেক্ট শেপ, এরকম একটা ইনভেনশন পুরানো, ঠিক আছে? তাই না? কোশ্চেন তো একটা আসে, ঠিক আছে? মানে একদম যদি তুমি একদম চিন্তা করো প্রথম ইয়ে থেকে, যে পিরামিডের কথা যদি চিন্তা করো এরকম একটা শেপ আনা, তখন যেখানে বলতেছে যে রিটেন হিস্ট্রি যে তখন এই রেক্ট্যাঙ্গেল কি, মানে ইঞ্জিনিয়ারিং তো দূরের কথা, আর্কিটেকচার তো দূরের কথা, তখন এই শেপ জিনিসটা কি এটাই মানুষ বুঝতো। স্কয়ার শেপ কি, ট্রায়াঙ্গেল কি, রেক্ট্যাঙ্গেল কি, এগুলোই মানুষ বুঝতো। তাহলে কিভাবে ওই জিনিসটা হলো? তার মানে তুমি তো এই কনক্লুশন বলতে পারো না যে আমরাই একদম ঠিকই আছি, ঠিক আছে? বাট এটা এমনও হইতে পারে, এটা বলে এটাই এই জন্য বলে দিলাম যে এটা হাইপোথিসিস, যে এটা আরো পিকে যাইতে পারে, ডাউনও ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই কথাগুলো আসলে এমনি বললাম, ঠিক আছে? তো আমরা এই স্টেজটাতে একদিনে আসি নাই, আমাদের আসলে অনেক অনেক ইয়ে করে আসার আছে। যেমন কম্পিউটার আবিষ্কার হয়েছে হচ্ছে যে তোমার 1960 দিকে, 1960 দিকে হচ্ছে কম্পিউটার। কি তোমার কোন ক্লাসে উঠছে? এইটা উঠে আর ইয়ে উঠতে পারছো না? কেন উঠছে? 95 কাটা দেখে দিচ্ছে, কাটা দেখে দিচ্ছে, কাটা দেখে দিচ্ছে না, ও তো ট্যালেন্টেড স্টুডেন্ট আমি জানি। আর কি রোল নাম্বার কত হইছে? আপিলের জন্য পিছায় গেছে। কত? আপনি 90 আলহামদুলিল্লাহ, সুন্দর রোল, ঠিক আছে, ভালো রোল, ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? কি পড়লা আজকে? দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো এটা আমার খুব প্রিয় student, ঠিক আছে? এটাকে 6 থেকে পড়াচ্ছি, এখন এটা 8 ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো যে এরা আমার ঝাড়ি খাইছে, এটা আমার প্রচুর ঝাড়ি খাইছে, যে গেল না মাসে আমার ঝাড়ি খেতে খেতে একটু খাইতে, এরা অনেক ঝাড়ি খাইছে। যাই হোক, তো এখন আসো যে আমরা তাহলে বলতে পারি কি যে আলটিমেটলি আমরা ইনফরমেশন গুলো বা এই যে টেকনোলজিটা, এই জিনিসটা একদিনে এখানে আসে নাই, এটা আসলে আস্তে আস্তে বড়। তোমাকে জানো যে পৃথিবীর প্রথম কম্পিউটার, এটার সাইজ কত ছিল? এটা যে মেমোরি চিপ, এটা মেমোরি চিপ ছিল একটা ফ্রিজের সমান। তাহলে কম্পিউটার কত বড় ছিল? একটা রুমের সমান ছিল, ঠিক আছে? ওইখান থেকে একটা কম্পিউটার এখন কি হয়ে গেছে? ফোনও হয়ে গেছে, ফোন, স্মার্টফোন, পকেটে নেই। সো আলটিমেটলি কিন্তু জিনিসগুলা এনহ্যান্সড হচ্ছে, কনসেপ্ট একই আছে। আমার কম্পিউটারের মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকার কথা, মাদারবোর্ড, র‍্যাম, ট্যাম যা থাকার কথা সবই আছে, খালি তোমার সাইজ চেঞ্জ, ঠিক আছে? তোমার জিনিসগুলো এনহ্যান্সড হচ্ছে, ক্লিয়ার? বুঝতে পারছো? বলো। আগে যেমন টাইপরাইটার ছিল, টাইপরাইটার তো কিবোর্ড হয়ে গেছে। এই কিবোর্ড টাইপরাইটারও তো ওয়ান কাইন্ড অফ টাইপরাইটার ছিল একটা কনসেপ্ট যেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে আমরা কিবোর্ডকে আনতে পারছি, বাট টাইপরাইটার আসলে কনভিনিয়েন্ট, ওটা একটা সিম্পল একটা মেশিন, মানে ওটা জাস্ট তোমার প্রেস করলে জাস্ট এরকম ছাপ দিতে হয়, সিল দেখছো না, তুমি হাত দিয়ে সিল দাও না, ওটা জাস্ট তুমি চাপ দিয়ে ছাপ দিতে, আর ওটা ভুল হয়ে গেলে তোমার পুরো ইয়ে ওখান থেকে তোমার আসলে কিবোর্ড আর ওয়ার্ড প্রসেসিং এর ব্যাপারটা আসছে, ঠিক আছে? কিবোর্ড নিয়েও অনেক কথা আছে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, কম্পিউটারের একটা ভাষা আছে, কি ভাষা বলো তো? নিজের ভাষা, নিজের ভাষা। তুমি যখন বলবা যে
I eat rice. তোমার নিজের ভাষায় বলতেছো, তোমার নিজস্ব লেটার আছে, অ্যালফাবেট আছে, তাই না? উচ্চারণ আছে। স্যার ওই যে মানে ইয়া কিছু একটা মানে ওই যে বলে না ওইটা ওই ভয়েসটা কম্পিউটারের ভাষায় শুধুমাত্র দুটা অ্যালফাবেট আছে, কি জানো? অ্যালফাবেট কি? 01 জাস্ট 01। ও 01 ছাড়া কিছু বোঝে না। ও যাই করে 01 এর কম্বিনেশন নিয়েই করে। আমরা যেটা 2 বুঝি, কম্পিউটারটা 2 বুঝে না। ও 2 কে একটা কিছুতে কনভার্ট করে না, 01 এর একটা কম্বিনেশনে কনভার্ট করে, কারণ ও 01 ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে? এই যে কোডিং ল্যাঙ্গুয়েজ বললাম না, এই ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে কি কিছু হিউম্যান ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ কম্পিউটার। ওই হিউম্যান ল্যাঙ্গুয়েজ কে সে 01 এ কনভার্ট করে। ঠিক আছে? আমাদের পৃথিবীতে যত মেশিনস আছে, ইলেকট্রনিক্যাল মেশিন আছে, সবাই এই 01 এর কম্বিনেশনে কথা বলে। তুমি লেটারগুলো কম্বিনেশনে কথা বলো না, লেটারগুলো তো কম্বাইন করে কথা বলো, তাই না? লেটারগুলো কম্বাইন করে তুমি ওয়ার্ডস বানাও, এই ওয়ার্ডসগুলো কম্বাইন করে তুমি সেন্টেন্স বানাও, তাই না? ওই 01 কে কম্বাইন করেই কথা বলে। বুঝতে পারছো? ক্লিয়ার? এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? তো এই বাইনারি ল্যাঙ্গুয়েজ খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আমরা এখন কেমন পরিস্থিতি হোমওয়ার্ক আছে, কিন্তু হোমওয়ার্ক আমি দিই না। ঠিক আছে? ও আমার একটা শাস্তির একটা খুব সুন্দর প্যাটার্ন আছে, আমি কিছুই বলবো না। ঠিক আছে? তুমি তোমার শাস্তি নিজে স্বীকার করো। আমি সিম্পলি আমার ফোন দিয়ে দেবো তোমাকে, তুমি তোমার বাসায় ফোন দিয়ে বলবো আমি আজকে হোমওয়ার্ক করিনি, আমি আজকে ক্লাসে কথা বলছি, এখন আমার শাস্তি কি তুমি জানো। এটা হচ্ছে আমার শাস্তি। তাহলে কি আমার আমার শাস্তি নিয়ে কোনো সমস্যা নেই, তোমার মা আমাকে যেটা করতে বলছেন সেটা করতেছি। আমার শাস্তি নিয়ে তোমার কোনো সালাম দিয়ে শাস্তি করো। ঠিক আছে? বুঝতে পারছো? যাই হোক, আজকে আমরা এত দূর বেশি আগাবো না, মেলা হিস্ট্রি মিস্ট্রি বলে ফেলাইছি। ঠিক আছে? তোমরা ইয়ে করো, আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো ইয়েতে পড়াশোনা শুরু করি। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার ঘুমাইতে পারি না বলে না আবার বলতে তুই আমার ছাড়াই চিল্লা যা তোর বাচ্চায় দুধ দিয়ে আসবে তোরা কি একই বাসায় থাকিস কেউ আসতে হবে না কেউ নাই এখন শেষে